যে অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি, প্যাসিভ ভয়েস জিনিসটা কি? আমরা একটু শুনি, সবাই একটু কমেন্ট করো যে অ্যাক্টিভ ভয়েসটা কি আর প্যাসিভ ভয়েসটা কি। অ্যাক্টিভ ভয়েস ব্যাপারটা কি, প্যাসিভ ভয়েসটা কি, একটু কমেন্ট করো, অথবা তোমার স্পিকারটা অন করে তুমি বলতে পারো। রাফিল একটা অ্যাকসেপ্ট করো তো। অ্যাক্টিভ ভয়েস মানে কি আর প্যাসিভ ভয়েস মানে কি, জিনিসটা কি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, অ্যাক্টিভ প্যাসিভ বলতে মূলত কোন একটা কাজ প্রত্যক্ষভাবে হওয়া আর পরোক্ষভাবে হওয়া। প্রত্যক্ষ পরোক্ষ হওয়া জিনিসটা আমি বুঝি নাই ভালো করে, আমাকে একটু ব্যাখ্যা করো। মানে প্রত্যক্ষ হওয়া পরোক্ষ কোন মানে কি? একটা কোন একটা কাজ যে করবে, কর্তা যদি সেই কাজটা করে ডিরেক্টলি, তখন আমরা অ্যাক্টিভ ভয়েস বলি। আর সেটা যদি অন্য কোনো মাধ্যমে হচ্ছে, যাকে আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করছি, মূলত সে হচ্ছে কর্ম, হুম হুম হুম। এরকম যদি হয়। ওকে, তুমি খুবই কাছাকাছি গিয়েছো, অলমোস্ট কাছাকাছি গিয়েছো। কর্তা নিজেই কাজ করলে অ্যাক্টিভ ভয়েস। কর্তা তো কাজ তো কর্তাই করবে, কাজ কখনো কর্ম করবে না, কর্তা কাজ করবে। প্রত্যয় বলছে কর্তৃবাচ্য, কর্মবাচ্য। আচ্ছা, তুমি তো বাংলাটা বলছো মূলত। আহ, আমরা জানতে চাচ্ছিলাম যে আসলে জিনিসটা কি। চলো আমরা একটু জিনিসটা দেখি। সেখানে তিনটা জিনিস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি যখন বলি আই স্টল দ্য মাফিন, সো আই হচ্ছে সাবজেক্ট, স্টল হচ্ছে ভার্ব, মাফিন হচ্ছে অবজেক্ট। আই টুক আ বাইট অফ দ্য মাফিন, আই হচ্ছে সাবজেক্ট, টুক হচ্ছে ভার্ব, আর বাইট অফ দ্য মাফিন হচ্ছে অবজেক্ট। আই এট দ্য হোল মাফিন, এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তো এই বাক্যগুলোর মধ্যে আমার সাবজেক্টকে আমরা বলি ডুয়ার অফ দ্য অ্যাকশন, সে কাজটা করছে। সো আই ইজ, যারা ডুয়ার সে হচ্ছে সাবজেক্ট। আর এখানের মধ্যে অবজেক্টকে আমরা সবসময় বলি সে হচ্ছে রিসিভার অফ দ্য অ্যাকশন, কর্ম, সে হচ্ছে যে আমার অ্যাকশনটার রিসিভার। এখন আমরা যদি দেখি আমাদের এইখানে অ্যাক্টিভ ভয়েসে যে ডুয়ার, সে সাবজেক্ট পজিশনে আছে। সো আমরা যখন আই স্টল দ্য মাফিন, এর যখন প্যাসিভ করব, দ্য মাফিন ওয়াজ স্টোলেন। আই টুক আ বাইট অফ দ্য মাফিন, আমরা যখন বলি বাইট ওয়াজ টেকেন, প্যাসিভ ভয়েস বলি, বা দ্য হোল মাফিন ওয়াজ ইটেন, যেন প্যাসিভ ভয়েস যখন বলি, সেখানে কি হচ্ছে, সেখানে এ হচ্ছে রিসিভার, আর আমাদের এরপর আছে ভার্ব। ওকে, ডুয়ার আমরা হচ্ছে যে উল্লেখ করে নেই, বা ডুয়ার হচ্ছে আমাদের শেষে চলে গেল, ডুয়ারটা আমার শেষে চলে গেল আমার। তো তাহলে আমরা এখানের মধ্যে কি বলতে পারি, আমরা বলতে পারি যে হচ্ছে যে ভার্বের ডুয়ার, যাকে আমরা বলি ভার্বের এজেন্ট, যাকে আমরা বলি ভার্বের এজেন্ট বা ভার্বের ডুয়ার, সে যদি সাবজেক্টের পজিশনে থাকে তখন তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। আর যদি যে ভার্বের এজেন্ট বা ডুয়ার সে যদি সাবজেক্টের পজিশনে না থাকে তখন সেটা প্যাসিভ ভয়েস। তো যে হচ্ছে আমাদের অ্যাকশনটা রিসিভার, সে যখন সাবজেক্টের পজিশনে থাকবে তখন সেটা প্যাসিভ ভয়েস। আমি কি বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা? সবাই কি বুঝতে পারছো ডেফিনেশনটা, জিনিসটা বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যাক্টিভ ভয়েস। আর ফজিলা, হ্যাঁ বলতেছি আরেকবার, এখানের মধ্যে আমার সাবজেক্ট হচ্ছে আই, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য মাফিন, তাই না? সাবজেক্ট পজিশন আছে, সে সাবজেক্টের পজিশনে সে বসে আছে এখানের মধ্যে। সো আমার যখন আমার ভার্বের যে ডুয়ার বা ভার্বের যে এজেন্ট, সে যদি সাবজেক্টের পজিশনে যদি বসে থাকে তখন সেটাকে আমি অ্যাক্টিভ ভয়েস বলবো। আর আমার যে ডুয়ার, সে যদি সাবজেক্টের জায়গায় না থাকে, রিসিভার যদি চলে আসে সাবজেক্টের পজিশনের মধ্যে, সো এইটা সাবজেক্টের জন্য পজিশনটা ছিল। আমরা জানি আমাদের ইংরেজি বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, অবজেক্ট বসবে। তো সাবজেক্টের পজিশনের মধ্যে ডুয়ারটা নাই, এখানে স্টিল এর কাজটা যে করছে সে এখানে সাবজেক্ট পজিশনে নাই। এখানে বাইট দেয়ার যে কাজটা আই করছে, আই এখানে সাবজেক্ট পজিশনে নাই। ইটের কাজটা যে করছে আই করছে, ইটের যে কাজটা যে করছে সে সাবজেক্ট পজিশনে নাই। সো কাজটা যে করছে, যে ডুয়ার, যে এজেন্ট, সে যদি সাবজেক্ট পজিশনে থাকে তখন সেটা অ্যাক্টিভ ভয়েস, আর যদি সে সাবজেক্ট পজিশনে না থাকে তখন সেটা প্যাসিভ ভয়েস। রাব্বি, বুঝতে পারছো?
ওকে, সো আমরা যদি বলি এরকম ভাবে আমরা বলি যে আমরা যদি বলি জেক এট দ্য মাফিন, তো এখানের মধ্যে ডুয়ার হচ্ছে জেক, তাই না? যেগুলো সাবজেক্ট পজিশনে বসে আছে। আর দ্য মাফিন ওয়াজ ইটেন বাই জেক, তো জেক দ্বারা জেক খাইছে এটা। তো জেক যেহেতু ডুয়ার, জেক কিন্তু এই পজিশনে নাই, ডুয়ার পজিশনে সে নাই, সাবজেক্ট পজিশনে সে নাই, সে চলে গেছে পিছনে। সো এটা প্যাসিভ ভয়েস। সোজা বাংলায় যে ডুয়ার সে যদি সাবজেক্ট পজিশনে থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস, না থাকলে প্যাসিভ ভয়েস। তো এখানে দেখা যাচ্ছে আমার যে অ্যাকশনের যে রিসিভার সে সামনে চলে আসছে, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। এখন আসলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যেটা করব, আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের মধ্যে অলওয়েজ ডুয়ার সাবজেক্টে, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট থাকে বা রিসিভারটা থাকে। প্যাসিভ ভয়েসে আমি উল্টাটা করে দিব, আমার প্রথমে বসাবো আমি রিসিভারকে, তারপরে আমার কোন একটা অক্সিলারি বসবে, তারপরে আমার প্রত্যেকটা প্যাসিভ ভয়েসের মধ্যে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাই বা অন্য কিছু যোগ করে আমরা ডুয়ারকে শেষে নিয়ে আসবো। এটা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার আমরা ছোটবেলায় শিখছিলাম ক্লাস 7-এ থাকতে। তো এখন আমাদের শুধুমাত্র আমাদের মনে রাখা লাগবে যে কোন টেন্স হলে আমার এখানে অক্সিলারি হিসেবে কে বসবে। সো আমরা এখন সেটা একটু আমরা রিভিউ করি। সো আমরা রিসিভারকে সামনে নিয়ে আসবো, এখানে আমরা একটা টেন্স অনুযায়ী আমরা অক্সিলারি লাগাবো, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম বাই যুক্ত করে আমরা ডুয়ারটাকে যোগ করবো, এটা অপশনাল, সবসময় বাই কিন্তু থাকবে না। তো আমরা যদি বলি আই স্টল দ্য মাফিন, তাহলে এখানে এ হচ্ছে ডুয়ার সাবজেক্ট, এ হচ্ছে ভার্ব, এ হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা এ হচ্ছে রিসিভার অবজেক্ট, একে সামনে নিয়ে আসলাম দ্য মাফিন। যেহেতু এটা পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলের জন্য আমরা অক্সিলারি লাগবে ওয়াজ, দ্য মাফিন ওয়াজ। এরপরে যে ভার্বটা স্টিল, যে ভার্বটা এটা এখানে পাস্ট ফর্ম ইউজ হচ্ছে স্টোল, তাহলে স্টোলের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টোলেন, দ্য মাফিন ওয়াজ স্টোলেন। এরপর আমি বাই যুক্ত করে বাই মি আমরা লিখে দিলাম। জেক টুক আ বাইট অফ দ্য মাফিন, তাহলে আমরা এখানে এটাকে যে প্যাসিভ করতে চাই, আমরা আ বাইট অফ দ্য মাফিন আমার অবজেক্ট বা রিসিভার সামনে নিয়ে আসলাম, অক্সিলারি হচ্ছে আমার এখানে ওয়াজ, তারপর আমার এখানে টেক টুক টেকেন, সো টেকেন, এরপর হচ্ছে আমার যে কাজটা করছে ডুয়ারকে আমরা শেষে নিয়ে গেলাম, হয়ে গেল আমাদের প্যাসিভ ভয়েস। সো এখানে যে তিনটা ভার্ব আছে, সরি তিনটা সেন্টেন্স, এই তিনটা সেন্টেন্সে যে কোনো একটাকেও যদি কেউ প্যাসিভ করতে পারো, আমি ওকে আমার পক্ষ থেকে 2000 টাকা বিকাশ করে দিব এখনই। কেউ করতে পারবে দেখি, যার আগে যে করতে পারবে তাকে আমি 2000 টাকা বিকাশ করতেছি, পরে দেখি। যে তিনটা সেন্টেন্স আছে, তিনটা সেন্টেন্সের যে কোনো একটাকে যদি তুমি প্যাসিভ করতে পারো, আমি এখন তোমাকে 2000 টাকা দিব বিকাশ। তুমি এটা দিয়ে পরিবেশ বন্ধু গাছ কিনে নিও। হ্যাঁ, সবাই চেষ্টা করো, কুইক, যে দ্রুত পারবে তাকে দিব। লাভু বলছে হবে না, হ্যাঁ লাভু বলছে যে হইলে আরফিন ভাই তো নিশ্চয়ই 2000 টাকা সে দিত না, তাই না? হলে নিশ্চয়ই সে এত বড় রিস্ক নিত না, তাই না? রাইট। সো এখানের মধ্যে তো রিসিভারই নাই, তাই না? রিসিভারই নাই, রিসিভার না থাকলে আমি এখানের মধ্যে তাহলে তোমার সামনে বসাবোটা কি? রিসিভার মানে হচ্ছে এখানের মধ্যে কি নাই, অবজেক্টই নাই। সো আমরা একটা যে বুঝলাম, ইন্ট্রানজিটিভ ভার্ব যদি হয় এতে কোনো প্যাসিভ হয় না, কারণ এত রিসিভারই নাই। ইন্ট্রানজিটিভ মানে কি, কোনো এখানে কোনো অবজেক্ট নাই, এখানে রিসিভার নাই, তাহলে ওকে সামনে আনবো কোথেকে? তাহলে আমার প্যাসিভ কেমনে কেমনে করবো আমি, তাই না? সো এটা হবে না। এখন আসলে তাহলে আমরা ট্রানজিটিভ ভার্ব গুলো আমরা শুধুমাত্র প্যাসিভ করতে পারবো, রাইট? সো দ্য চাইল্ড ব্রোক দ্য ল্যাম্প, এটা আমরা করতে পারবো। তারপর হচ্ছে যে আচ্ছা, ইংলিশ তো ওপেন বুক এক্সাম, যেহেতু ইংলিশে আমার পার্ট, তো ইংলিশ আমার পার্ট থেকে যারা ওপেন বুক এক্সামে ভালো করে দিবে ওদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে ওদেরকে আমি অবশ্যই একটা ভালো গিফট দিব। ইংলিশ ওপেন বুক এক্সামে কত তারিখ মনে হয়, 21-22-23 প্রবাবলি, এটা দেখিনি রুটিনের মধ্যে। ইংলিশ ওপেন বুক এক্সামে যারা ভালো করে দিবে, সো আমার পক্ষ থেকে ওরা স্পেশাল গিফট পাবে। আর বাংলা তো ম্যাডামের সাবজেক্ট ছিল। ওকে, তাহলে এখানে এই তিনটা বাক্যই এগুলো আমাদের ট্রানজিটিভ ভার্ব আছে, সো আমরা এদেরকে প্যাসিভ করতে পারবো। তাহলে প্রথম বাক্যটা দ্য চাইল্ড ব্রোক দ্য ল্যাম্প, এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পলের একটা উদাহরণ। শুধুমাত্র অক্সিলারিটা বলো, এখানে কোনটা অক্সিলারিটি বসাবো আমরা? এখানে ওপেন বুক সব কারেক্ট করে সাবমিট করতে হবে, রাইট? তুমি প্রথমবার সাবমিট করলা, হয়তো 80 তোমার 70টা হইলো, এরপরে সাবমিট করবো আবার সবগুলো হইতে হবে। সো এখানে আমরা ওয়াস দিব আমাদের অক্সিলারিটা।
তোমার সলিউশন ইমপ্লিমেন্টেড, এখানে ওয়াজ সামওয়ান ড্রপ দ্য ব্যাংক, এখানেও আমরা ওয়াজ ইউজ করব। সো আমাদের এই হচ্ছে প্যাসিভ। দ্য ল্যাম্প ওয়াজ ব্রোকেন, দ্য লাইট বাল্ব ওয়াজ ইনভেন্টেড, দ্য ব্যাংক ওয়াজ রবড। ওকে, তো হয়ে গেল আমাদের গিফট পাওয়ার কন্ডিশন। আচ্ছা, নাফিসা বলছে যে ওপেন বুক তো সব কারেক্ট করে সাবমিট করি ভাইয়া। ওকে, সো ওপেন বুকের মধ্যে আমরা দেখতে পাই যে তোমার আসলে তুমি কয়বার দিছো এবং কত পার্সেন্ট তুমি নাম্বার পাইছো, তুমি তোমার হাইয়েস্ট তুমি 100টা 100 পাইছো কিনা। হ্যাঁ, এটা তো আমরা তো দেখতে পাই আমাদের এখানের মধ্যে। তো আমি দেখতে পাবো যে 100টা 100 কজন পাইছে। 100টা 100 তো যদিও এটা খুব ডিফিকাল্ট তোমার, এরপরে প্রতিবার একজন দুজন পাই, তোমার 99%-এর মতো কারেক্ট অনেকে করতে পারে। তবে যেহেতু এটা অনেক শ্রম সাধ্য একটা ব্যাপার, হার্ড ওয়ার্কিং মতো একটা ব্যাপার, তোমাকে বই খুঁজে 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 কোন জায়গায় কি আছে অ্যান্সার খুঁজে খুঁজে তোমাকে বাইর করতে হবে। তো যথেষ্ট পরিশ্রমের কাজ। তো তোমাকে চেষ্টা করতে 100% কারেক্ট করার জন্য। সো আমরা যদি বলি ফার্স্ট টাইম সাবমিট করে 100%, হ্যাঁ, যার আগে যে 100% করবে সে তো অবশ্যই সে তোমার সে আগে পাই যাবে পুরস্কার। রেবেকা বাংলাতে করছিলাম, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শান্তনু পুরস্কার রাখবো। সো যে টকড অ্যাবাউট প্যাসিভ ভয়েস টুডে, আমরা যদি বলি তাহলে এ হচ্ছে আমাদের রিসিভার প্যাসিভ ভয়েস ওয়াজ টকড অ্যাবাউট টুডে। চলো আমরা আগে স্ট্রাকচার গুলো আগে আমরা পড়ে আসি। যদি বলি ইউ ওয়াচ দিস ভিডিও, তো দিস ভিডিও প্রথমে আসলো, তারপরে হচ্ছে অক্সিলারি ওয়াজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই ইউ। এখন আমরা আসো স্ট্রাকচার গুলো একটু দেখি। তাহলে আমরা আগে সিম্পল সেন্টেন্স গুলো আগে লিখি। তাহলে আমাদের হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল, তারপর হচ্ছে আমাদের পাস্ট সিম্পল এবং হচ্ছে আমাদের ফিউচার সিম্পল। তাহলে আমরা শুধুমাত্র অক্সিলারি এটা জানলেই হবে কোনটা থেকে অক্সিলারি বসে। সো প্রেজেন্ট সিম্পলের অক্সিলারি কি? প্রেজেন্ট সিম্পলের অক্সিলারি হচ্ছে এম, ইজ এবং আর। প্রেজেন্ট সিম্পলের অক্সিলারি পাস্ট সিম্পল অক্সিলারি হচ্ছে ওয়াজ ওয়্যার, এটা হলো পাস্ট সিম্পলের অক্সিলারি। আর ফিউচার সিম্পলের টেন্সের মধ্যে ছিল শেল উইল, তাহলে প্যাসিভ ভয়েসের মধ্যে অক্সিলারি হবে আমাদের জাস্ট একটা বি যোগ হবে, সো শ্যাল বি এবং উইল বি। তাহলে আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে, এগুলো প্যাসিভ ভয়েস, তো আমাদের আমরা প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা হচ্ছে এই অক্সিলারি গুলো ইউজ করবো এই তিনটা টেন্সের ক্ষেত্রে। এখন আমরা দেখি প্রোগ্রেসিভ টেন্স। সো আমাদের আছে যে প্রেজেন্ট প্রোগ্রেসিভ, তারপর হচ্ছে আমাদের পাস্ট প্রোগ্রেসিভ, তারপর হচ্ছে যে আমাদের ফিউচার প্রোগ্রেসিভ অথবা কন্টিনিউয়াস টেন্স বলে থাকি আমরা এগুলাকে। এখন আসে আমাদের সব প্যাসিভ ভয়েসে কিন্তু পাস্ট পার্টিসিপল, ওটা আলাদা করে আর বলার কিছু নাই, সব প্যাসিভ ভয়েস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এখন আসে আমাদের প্রেজেন্ট প্রোগ্রেসিভ। এখানে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সের মধ্যে আমার অক্সিলারি ছিল এম ইজ আর, তাই না? এম ইজ আর ছিল আমাদের টেন্সের মধ্যে। প্যাসিভ ভয়েসের মধ্যে মানে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে এম ইজ আর ছিল, তাহলে প্যাসিভ ভয়েসের মধ্যে শুধুমাত্র একটা বিইং যোগ হবে। সো এম ইজ এবং আর, তাহলে সাথে একটা বিইং যোগ হবে, যে এম বিইং, ইজ বিইং, আর বিইং, একটা বিইং যোগ হবে। পাস্ট প্রোগ্রেসিভের মধ্যে সেম কথা, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ওয়াজ আর ছিল, এখানের মধ্যে এই যে ওয়াজ এবং ওয়ার সাথে একটা বিইং যোগ হবে। ফিউচার প্রোগ্রেসিভের মধ্যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ছিল শেল বি উইল বি, তাহলে এখানেও শেল বি উইল বি থাকবে, তার সাথে এক্সট্রা করে একটা বিইং যোগ হবে, শেল বি বিইং এবং উইল বি বিইং। এরপর আমরা আসি পারফেক্ট টেন্স। সো এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট, এ হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট এবং এরপর আমাদের হচ্ছে ফিউচার পারফেক্ট। এখন প্রেজেন্ট পারফেক্ট অ্যাক্টিভ ভয়েস ছিল আমাদের হ্যাভ হ্যাজ ছিল, হ্যাভ এবং হ্যাজ ছিল প্রেজেন্ট পারফেক্টের মধ্যে। তাহলে প্যাসিভ ভয়েসের মধ্যে আমরা একটা বিন যোগ করে দিব, জাস্ট বিন, হ্যাভ বিন এবং হ্যাজ বিন, সব প্যাসিভ ভয়েসে বারবার পাস্ট পার্টিসিপল, আলাদা করে পড়ার কিছু নাই। আমাদের এখানে ছিল হ্যাড, তাহলে এখানে আমরা ইউজ করব হ্যাড বিন। ফিউচার পারফেক্টের আমাদের অ্যাক্টিভ ভয়েসে ছিল শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তাহলে এখানে আমাদের শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ থাকবে, তার লগে আমরা একটা বিন যোগ করে দিব, সো শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। আর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভে প্যাসিভ ভয়েস এগুলো খুব ইউজ হয় না, সো ওইটাই আমরা হ্যাভ বিন বিইং, হ্যাজ বিন বিইং, এটা হ্যাড বিন বিইং, এটা শ্যাল হ্যাভ বিন বিইং, উইল হ্যাভ বিন বিইং, ওগুলো প্যাসিভ ভয়েসের খুব একটা ইউজ হয় না। এখন আসো তুমি সবচেয়ে বেশি কোন প্যাসিভ ভয়েস তুমি পাবা, কোন টেন্সের সবচেয়ে বেশি প্যাসিভ ভয়েস পাবা? তো বেসিক্যালি তুমি প্যাসিভ ভয়েস পাবা মোটামুটি তোমার হচ্ছে যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল সবচেয়ে বেশি পাবা, পাস্ট সিম্পল পাবা, আর এরপর পাবা তুমি প্রেজেন্ট প্রোগ্রেসিভ, এই কয়েকটা টেন্সেরই বেশি পাবা তুমি। প্রেজেন্ট পারফেক্টও তুমি কিছু কিছু পাইতে পারো, ম্যাক্সিমাম হচ্ছে এই কয়েকটা এক্সাম্পলের মধ্যেই তোমার
হয়ে যাবে। এখন আসো আমরা ভয়েসের রুলস মুলস অনেক কিছু বইতে লেখা আছে, আমরা রুলস তো জানবই, বই থেকেই পড়তে পারবো। আমরা মূলত প্র্যাকটিক্যাল আমরা করে করে অর্থ বুঝে বুঝে আমরা শেখার চেষ্টা করি। তো আমরা সবাই একটা আনসার দিতে চেষ্টা করি। প্রথমে আমরা হু ইজ কলিং মি, এই সেন্টেন্সটা দেখে আমরা প্রথম দেখলাম যে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স না, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা একটা প্রশ্নবোধক বাক্য। যে হু ইজ কলিং মি, কে আমাকে ডাকতেছে। বাংলাতে এটা প্যাসিভ ভয়েস কি হতে পারে, কে আমাকে ডাকতেছে, এটা বাংলা প্যাসিভ ভয়েস কি হতে পারে। কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে। কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে। সো প্যাসিভ ভয়েসে একটা ভালো ব্যবহার তোমার হচ্ছে যে বলতে পারে আমাদের এখানে মেরিট কে দেখি, মেরিট কে আছে ওই মানে মেরিট কে বলো, আমি তোমার ইয়ে দেখতে পাচ্ছি না। মেহজাবিন হচ্ছে ম্যারিড, ওকে। রাকিবুল আলম হচ্ছে যে ম্যারিড, ওকে। এখন মেহজাবিন ও যদি বিপাশা ম্যারিড, ওকে। এখন ম্যারিড পার্সনরা কিন্তু ওরা প্যাসিভ ভয়েস প্রচুর ইউজ করে। হ্যাঁ, যেমন ধরো ঝামেলা হয়েছে, এখন সে তো খাবার দাবার বেড়ে রাখছে, তো প্যাসিভ ভয়েসে কথা বলে যেন খাওয়া হয়, খাওয়া দাওয়ার যেন জাস্ট আমি খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, তো এখন হয়তো ঝগড়া করছে একটু আগে, এখন ডাকতেছে, সে প্যাসিভ ভয়েসে বলে কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে, হ্যাঁ, কে ডাকতেছে এটা সে তখন বলবে না। তার মানে প্যাসিভ ভয়েস আসলে আমাদের অনেক কাজে লাগে, রাইট? যারা বিয়ে করো নাই, তোমরা বিয়ে করলে বুঝবে অনেক কাজ আছে প্যাসিভ ভয়েসের। হ্যাঁ, কার দ্বারা আমাকে টাকা হচ্ছে এই জাতীয় বা ব্যাপার স্যাপার তখন চলে আসে, বা খাবারটা যেন ঠিক টাইমে খেয়ে নেওয়া হয়। হ্যাঁ, এরকম ব্যাপার। মশারি কার দ্বারা টানানো হবে, হ্যাঁ এইটা একটা মশারি কার দ্বারা টানানো হবে, আমরা প্যাসিভ ভয়েসে প্রচুর ইউজ দেখতে পাই। তাহলে আমরা আগে সবসময় আমরা চিন্তা করবো যে বাংলা ভাষায় আমরা প্যাসিভ ভয়েসে কেমন ইউজ করি। ভাই তুমি যদি নিজের মাতৃভাষা যদি তুমি বুঝতে পারো, তাহলে ভাই তোমার কিছু রুলস ফুলস কিচ্ছু মুখস্থ করতে হবে না। তার মানে তোমরা বলে ফেলছো কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে, তার মানে এটা বাই হোম হবে, যে তুমি কনফার্ম যে এটা বাই হোম হবে। তার মানে এটা তোমার হচ্ছে যে হবে না যে তুমি কনফার্ম, তার মানে এটা এখানে অবশ্যই বাই হোম ওয়ালা কোন একটা এখানের মধ্যে হবে, এটা তোমরা নিজেরাই বলছো। তো এখন আমরা বাই হোমটা ফিক্স করে ফেলছি। এখন আমরা দেখি যে এটা কোন টেন্সে আছে, এটা দেখা যাচ্ছে এটা হলো প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো আমরা বুঝে ফেলছি যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এখানে অবশ্যই আমাদের একটা এম বিং, ইজ বিং, আর বিং এর কিছু একটা হবে। ওকে, সো এম বিং, ইজ বিং এবং আর বিং এর কিছু একটা এখানের মধ্যে হবে। তারপর আমরা দেখলাম যেহেতু এটা একটা প্রশ্নবোধক বাক্য, সো এম বিং, ইজ বিং, আর বিং যে বসুক না কেন, অক্সিলারিটা ডব্লিউএইচ এর সাথে সাথে বসে যাবে। কারণ আমরা পড়ছি প্রশ্নবোধক বাক্যের মধ্যে যখন আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি, ডব্লিউএইচ কোশ্চেন মানে হচ্ছে হু, হুম, হয়, আর এগুলো হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন, হোয়াই, হ্যাঁ এগুলো বলা হয় ডব্লিউএইচ কোশ্চেন। সো ডব্লিউএইচ কোশ্চেন করার সময় অলওয়েজ অক্সিলারি হচ্ছে ডব্লিউএইচ এর পরপর বসে যায়। এবার আমরা আরো পড়ছিলাম নাউন ক্লজ যখন আমরা করব তখন কিন্তু ডব্লিউএইচ পরে কিন্তু অক্সিলারি বসে না, সাবজেক্টের পরে যায় বসে, রাইট? আমরা নাউন ক্লজের মধ্যে সেটা পড়ছিলাম। তো এটা দেখে মনে হচ্ছে আমাদের আনসার কোনটা হবে, এটা হচ্ছে বি, বাই হোম এম আই বিং কল্ড। আশা করি এখন তুমি প্রতিটা স্টেপস বুঝতে পারছো, এখানে বাই হোম কার দ্বারা, হ্যাঁ, তারপরে এখানের মধ্যে যেহেতু এটা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, তাহলে এম বিং, ইজ বিং, আর বিং থেকে একজন হবে, তা বাই হোমের লগে এম, সো বাই হোম এম, এখানের মধ্যে এটা মূলত আই থেকে আসছে, আই এম বিং কল্ড, ওখান থেকে আসছে আই এম বিং কল্ড, বাই হুম আই এম বিং কল্ড, কার দ্বারা আমাকে ডাকা হচ্ছে, তো আই এম বিং কল্ড এ আই, এটা হলো আই এর এম। ওকে, তো যেহেতু প্রশ্ন করছে সেজন্য এমটাকে আমরা আগে নিয়ে আসছি, আই এম বিং কল্ড আমাকে ডাকা হচ্ছে, সেখান থেকে এমটাকে প্রথমে নিয়ে আসছি, তাহলে হয়ে গেল প্রশ্নবোধক বাক্য। তাহলে এর মাধ্যমে আমরা কোন রুলস মুখস্থ না করে আমরা হচ্ছে যে প্যাসিভ ভয়েসটা করতে শিখলাম। তোমাকে দেখে বুঝতে হবে যে না এটা হচ্ছে, এটা হবে আনসারটা, নালে পরে এটা হলো ব্যাকআপ পা লাগতেছে, দেখে বুঝতে পারতে হবে এটা এটা তো ব্যাকআপ পা লাগতেছে, এটা তো আনসার এটা হবে। রুলস একটু কম জানলো সমস্যা নাই। রুলস জানা ভাষা শেখার জন্য খুব এসেনশিয়াল কিছু না। সো শিলা ওয়াজ রাইটিং আ লেটার, শিলা একটা চিঠি লিখতেছিল, এটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানে আমরা কোনটা হবে, এটা হচ্ছে আমাদের রিসিভার অবজেক্ট, প্রথমে আসবে আর লেটার হয়ে যাবে। তারপর আমরা দেখলাম এটা হচ্ছে পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এখানে মধ্যে অক্সিলারি আসবে ওয়াজ বিং এবং ওয়ার বিং থেকে কেউ একজন, ওয়াজ বিং বা ওয়ার বিং, তাহলে হচ্ছে আ লেটারের সাথে ওয়াজ বিং, তাহলে আ লেটারের সাথে ওয়াজ বিং, আ লেটারের সাথে ওয়াজ বিং, আর লেটারের সাথে এটা ওয়াজ বিং নাই, তাহলে এটা হবে না, এই দুটার কেউ একজন হবে, আ লেটার ওয়াজ বিং পর্যন্ত আছে। এরপরে যে ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল, এটার মধ্যে পাস্ট পার্টিসিপল নাই, এটার মধ্যে আছে, তাইলে a letter was being written by Sheila.
আসো আই নো হিম, তো আমি তারে চিনি। Okay? এটা বাংলা প্যাসিভ ভয়েস কি হতে পারে একটু বলো তো? আমি তারে চিনি, আমি তারে চিনি, এটা বাংলা প্যাসিভ ভয়েস কি হতে পারে? ইজ নো, সে আমার পরিচিত, রাইট? সে আমার চেনা, রাইট? সে আমার চেনা বা সে আমার পরিচিত, সে হয় আমার পরিচিত বা সে হয় আমার চেনা। বাংলা হয় প্যাসিভ ভয়েস এটার। সো আমরা এখানের মধ্যে আমরা প্রথমে দেখতে পেলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। তারপরে যে আমার এখানে কাজের যে রিসিভার সে সামনে চলে আসবে, তো হিমকে সামনে আনলে সে হয়ে যাবে হি। তারপর দেখলাম এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট সিম্পল। সো আমার এখানে অবশ্যই অক্সিজেনের মধ্যে এম আসবে, ইজ আসবে বা আর আসবে। তাহলে হিম প্রথম সামনে আসলে হি হয়ে গেল, তাহলে সবগুলোর মধ্যে হি আছে, প্রথমে আসছে হি আছে। এম ইজ আর থেকে কে একজন আসবে, তো এটার মধ্যে ইজ আসছে, এটার মধ্যে ইজ আসছে, ওকে। এরপরে আসবে আমার যে মেইন যে ভার্বটা, সে ভার্বটা পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে নোন আছে, এখানেও নোন আছে। এইখানে যে আমরা একটু প্রবলেম পড়ে গেছি, এটা হলো আমরা কি বাই মি দিব নাকি টু মি দিব। সো এখানে বাই মি হবে নাকি টু মি হবে, এখানে কিছু ব্যাপার স্যাপার আছে, আমরা সামনে দেখবো। এটা ইজ নোন টু মি, কেন টু হবে সেটা আমরা সামনে আমাদের উদাহরণ আছে। বাই মি আমরা সামনে আসবো সেটা, কারণ নোন টু নোনের সাথে পরিচিত আমরা যে ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব গুলো সামনে আমরা এক্সাম্পল পাবো, ওকে। কিছু আমরা পাবো যে তোমার হচ্ছে যে আমরা কিছু ভার্ব দেখি যাদের সাথে স্পেসিফিক্যালি এখানে টু বসবে, কারোর সাথে উইথ বসবে, হ্যাঁ, সবগুলোর সাথে বাই বসবে না, আমরা সেটা সামনে আমরা এক্সাম্পল শুধু পাবো আমরা। তো আমি যদি বলি যে আই ক্যান ডু ইট, তাহলে আমরা প্রথমে দেখতে পেলাম এখানে একটা প্রথমে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে। তারপর দেখলাম এখানে একটা আমাদের মুডাল আছে, এখানে একটা ভার্ব আছে, হচ্ছে রিসিভার আছে। তাহলে আমরা একে সামনে নিয়ে আসলাম আগে ইট। মুডাল যদি থাকে এরকম, তাহলে সেটার সাথে জাস্ট একটা বি লাগাই দিব, তাহলে হয়ে যাবে ইট ক্যান বি, ইট ক্যান বি। ডু ভার্ব হয়ে যাবে সব প্যাসিভ পাস্ট পার্টিসিপল, সো ইট ক্যান বি ডান বাই রিসিভ। আমার ডুয়ারটা এখানে চলে আসবে, তো যখন আই এখানে চলে আসবে তখন হয়ে যাবে সে মি, ইট ক্যান বি ডান বাই মি, আমাদের করা হয়, ওকে। সো এটা আরেকটা এক্সাম্পল, উই আর গোয়িং টু ওপেন আ শপ, আমরা একটা শপ ওপেন করতে যাচ্ছি। সেটা কোন টেন্সে আছে এটা? এটা দ্বারা মূলত ফিউচার বোঝায় এটা, হ্যাঁ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, বাট এটা এগুলো দ্বারা মূলত ফিউচার, আমরা একটা শপ ওপেন করতে যাচ্ছি। এটা বলতে এই এই বাক্যটা ইউজ বল আমরা কখন এই ধরনের স্ট্রাকচার ইউজ করব, মানে ফিউচার বুঝাবো কিন্তু আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। কখন আমরা এরকম এই যে গোয়িং টু, কখন আমরা এগুলো ইউজ করি, কখন, মানে ফিউচার একটা কাজ করতে যাচ্ছি আমরা, হচ্ছে যে এটা রাইট। আমরা যখন প্ল্যানিং কনফার্ম সার্টেন, যখন এরকম কোনো ফার্ম একদম সার্টেন একদম, হ্যাঁ নিয়ার ফিউচার তো অবশ্যই, আমরা যখন কোনো প্ল্যান নিয়ে যখন আমরা এখানে সবসময় যে তোমার নিয়ার ফিউচার হইতে হবে এরকম না, হ্যাঁ নিয়ার ফিউচার এরকম হবে এরকম না। বিষয়টা হচ্ছে আমার এটা প্ল্যান কিনা, এটা হচ্ছে আমার সার্টেন কিনা যে আমি এটা নিশ্চিতভাবে এই কাজটা করতে যাচ্ছি, এরকম যখন বুঝাই তখন সেক্ষেত্রে আমরা এরকম সার্টেনটি প্রকাশ করার জন্য বা প্ল্যান্ড একটা জিনিস বোঝানোর জন্য আমরা এখানে গোয়িং টু ইউজ করি, ওকে। এর মাধ্যমে আমরা মূলত ফিউচার একটা কাজ বুঝাই, ওকে। সো তাহলে আসো আমরা এটা প্যাসিভ করি। তাহলে প্রথমে আমাদের সব সামনে চলে আসবে, সব সামনে চলে আসবে। তারপরে একটা বলো তো, লিখো তো। এখানে আমি কেন থামলাম, কারণ হচ্ছে আমরা অনেকেই এখানের মধ্যে যেটা ভাবতেছি যে আমরা এটা তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার, তাহলে এখানে কি আমরা তোমার হচ্ছে যে সব ইজ বিং গন এরকম কিছু একটা হবে কিনা, তাই না? আসলে এরকম কিছু হবে না, কারণ এখানে ইজ গোয়িং এর একটা তোমার হচ্ছে যে একটা স্পেশাল একটা স্ট্রাকচার। কেন? আমরা কোনো ফার্ম কোনো প্ল্যান বোঝানোর জন্য, তাহলে ওর আসলে কোনো চেঞ্জ হবে না এখানের মধ্যে। সো এটা আমরা ইম্পর্টেন্ট এখানের মধ্যে। সো সব is going to be opened, একটা শপ ওপেন করা হচ্ছে, রাইট। এখানে আমাদের এই গোয়িং টু হচ্ছে যেহেতু আমাদের ফিউচার নির্দেশক একটা কথা, ওরে কোনো চেঞ্জ করা যাবে না এখানের মধ্যে, ওরে দিয়ে প্যাসিভ বানানো যাবে না। মানে আশা করি বুঝতে পারছো এখানে যে আমরা এখানে উই আর গোয়িং টু আসলে আমাদের প্রেজেন্ট
কন্টিনিউয়াস টেন্স বোঝানোর জন্য হয় না, এটা ফিউচার টেন্স বোঝানোর জন্য হয়েছে, এবং এটার কোনো চেঞ্জ হবে না, এটা এখানে মুডালের মতোই, কোনো চেঞ্জ হবে না। আর শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই আস। ওকে, তো এটা মনে রাখতে হবে, গোয়িং টু এটা কোনো চেঞ্জ করা যাবে না, এটাকে যেমন আছে এমন থাকে যাবে। সো আসো আমরা প্রথম আগে আমরা তাহলে প্যাসিভ করার জন্য আমরা প্রথম বাক্যটা দেখবো, ডু দ্য ওয়ার্ক। সো বাক্যটা দেখলাম, এটা কোন ধরনের বাক্য বলি, এগুলাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, রাইট? ইম্পারেটিভ মানে হচ্ছে যেটা দ্বারা আমরা কোনো আদেশ, উপদেশ, নিষেধ এই যে ব্যাপার স্যাপার আমরা বুঝাই। আচ্ছা, এই ডু দ্য ওয়ার্ক এখানে সাবজেক্ট কে বলো তো আমাকে একটু, সাবজেক্ট কে? ডু দ্য ওয়ার্কের সাবজেক্ট কে? রাইট, সাবজেক্ট হচ্ছে ইউ, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। ডু দ্য ওয়ার্ক যে তুমি কাজটা করো, সেখানে সাবজেক্টটা মূলত এখানে আমরা এটা তোমার ইনভিজিবল থাকে, হ্যাঁ সাবজেক্টটা থাকে না এখানের মধ্যে, কিন্তু সাবজেক্ট ইউ, একটা সাবজেক্ট এখানে আছে, সাবজেক্টটা আমরা উজ্জ্বল রাখছি, এটা হচ্ছে আমরা ইনভিজিবল। ওকে, সো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ভার্ব দিয়ে শুরু হয়, এটা দেখলে আমরা বুঝবো। সো ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আচ্ছা ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। তো এখন তোমার হচ্ছে যে বিপাশা, বিপাশা যদি ঝগড়া করো জামার লগে, তো সে যদি করে এক গ্লাস পানি ঢেলে দাও, এটা হলো ইম্পারেটিভ, পানি ঢেলে দাও। তো সে কি বলবে, সে তার হাজবেন্ডকে কি বলবে, মানে ও হাজবেন্ডকে নির্দেশ দিবে যে এক গ্লাস পানি ঢেলে দিতে, বাট প্যাসিভ ভয়েসে বলবে। সে কিভাবে বলতে পারে, সে কিভাবে বলা উচিত? সে ও হাজবেন্ডকে বলবে যে হ্যাঁ, বলবে এক গ্লাস পানি ঢেলে দেওয়া হোক, রাইট? সে সরাসরি বলবে সে পানি ঢেলে দাও, এটা অ্যাক্টিভ ভয়েসে বলতো, কিন্তু যেহেতু সে এখন প্যাসিভে বলবে, সে বলবে যে এক গ্লাস পানি ঢেলে দেওয়া হোক, রাইট? লেট দা ওয়াটার বি পোর্ড, এইভাবে সে বলবে। তাহলে আমরা এখানে তাহলে আমাদের মুখস্থ করার কোনো দরকার নাই, তার মানে এখানে লেট দিয়েই বলবো। সো আমাদের মুখস্থ করার কিছু নাই। সো আমরা যদি এরকম ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু করবো বা লেট নট দিয়ে শুরু করবো, নেগেটিভ হলে লেট নট, আর পজিটিভ হলে লেট দিয়ে শুরু করবো। সো লেট দা ওয়ার্ক, রিসিভার সামনে চলে আসলো, এরপরে এখানে জাস্ট একটা বি আসবে, এবং সব প্যাসিভ ভয়েসে ভার্ব পাস্ট পার্টিসিপল। সো লেট দা ওয়ার্ক বি ডান, হয়ে গেল আমাদের প্যাসিভ। তো আমরা লেট দিয়া ইউজটা শিখছি। ওকে, এখন আসি আমরা একটু আমরা দেখি যে ডু নট শাট দ্য ডোর, তাহলে কি বলবো? আমরা বলবো যে দরজাটা বন্ধ করা না হোক, তাই না? বলবো দরজাটা বন্ধ করা না হোক, আজকে তো যেহেতু অনেক রাগারাগি হয়েছে, এরকম দরজা বন্ধ করা, আজকে দরজা খোলা রেখে ঘুমাবো আমরা। সো আমরা এখানে শুরু করবো তাহলে লেট নট, লেট নট, তারপরে দ্য ডোর সামনে চলে আসবে, লেট নট দ্য ডোর, তারপরে যথারীতি এখানে একটা বি আসবে, লেট নট দ্য ডোর বি, এবং শার্টের পাস্ট পার্টিসিপল কিন্তু শার্ট, সো লেট নট দ্য ডোর বি শাট। ওকে, লেট নট দ্য ডোর, লেট দ্য ডোর নট বি শাট, না লেট দ্য ডোর নট বি শাট হয় না, লেট নট দ্য ডোর বি শাট হয়। তুমি এখানে অপ্রচলিত একটা স্ট্রাকচার ইউজ করতে পারবে নিলয়, যে তোমার হচ্ছে তুমি যদি নট যদি পরে দিতে চাও তাহলে ভার্বের আগে দিতে হবে, লেট দ্য ডোর বি নট শাট। এটা এটা যদি অপ্রচলিত ইউজ এভাবে বলতে পারবা, কিন্তু নট হচ্ছে তোমার ওই সাবজেক্টের নট বি ওরকম হবে না, বলতে পারো যে লেট দ্য ডোর বি নট শাট, এরকম বলা যাবে, এটা অপ্রচলিত ইউজ, মানে আমরা স্পোকেন ইউজ করতে পারি এরকম। হ্যাঁ, ওকে, সো লেট মি ডু দ্য সাম, আমার অঙ্কটা করতে দাও। সো এখন এখানে আগে থেকে লেট আসছে, লেট আগে থেকে যদি আসতে না, আমার তো সমস্যা নেই, এটা আছেই আমার, তাহলে আমার আর নতুন লেট লাগতেছে না। সো লেট, তাহলে দা সাম প্রথমে চলে আসবে, রিসিভার সে অবজেক্ট, লেট দা সাম, এবং আমার এখানে একটা বি চলে আসবে, লেট দা সাম, লেট দা সাম বি, এবং ডু হয়ে যাবে ডান, লেট দা সাম বি ডান। এরপরে তুমি হচ্ছে যে তোমার মিটা লাগাতে পারো, বাই মি, বাই মি। ওকে, সো এখন আসো হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। প্রথমে আমরা দেখলাম এটা একটা প্রশ্নবোধক বাক্য, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। ওকে, এটা মাথায় রেখে আমরা হচ্ছে যে বাক্যটা, চলো আমরা এটাকে প্যাসিভ করি। তাইলে হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, কে গ্লাসটা ভাঙছে? তাহলে যথারীতি আমরা প্যাসিভ বাংলা কি বলবো? কার দ্বারা গ্লাসটা ভাঙা হয়েছে, রাইট? সো আমরা এখানে অবশ্য বাই হুম ইউজ করতেছি, আমরা অর্থ দিকে বুঝতে পারছি, আমরা এখানে একটা বাই হুম ইউজ করবো। ওকে, তারপর দেখলাম আমার যে
রিসিভার বা অবজেক্ট তাকে সামনে নিয়ে আসতে হবে। বাই হোম দ্য গ্লাস। ওকে, এরপর দেখলাম এটা একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। সো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, একটা অ্যাক্টিভ ভয়েস, সো এখানে আমার একটা যদি অক্সিলারি লাগবে আমার হ্যাজ বিন বা হ্যাভ বিন। সো বাই হোম দ্য গ্লাস আমার হচ্ছে যে হ্যাজ বিন। ওকে, এরপরে বারবার হচ্ছে যে পাস্ট পার্টিসিপল, বাই হোম দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, এরকম হইলো অ্যাসার্টিভ হয়ে যেত। যেহেতু আমার বলছে প্রশ্নবোধক, তাহলে আমরা হ্যাজটাকে জাস্ট সামনে নিয়ে আসবো, বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। আমরা এখন এখানে প্রশ্নবোধক দিয়ে দিলাম। তাহলে আমার পরীক্ষার অপশনগুলোর মধ্যে কিন্তু এরকম থাকবে, একটা থাকবে বাই হুম দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন, একটা অপশন থাকবে বাই হুম হ্যাজ দ্য গ্লাস ব্রোকেন। হ্যাঁ, এরকম অপশনগুলো থাকবে তোমার, একটা সাথে একটা খুব অল্প পার্থক্য থাকবে। তো তোমাকে কেয়ারফুল থাকতে হবে, যেহেতু প্রশ্নবোধক তাহলে অক্সিলারিটা অবশ্য কি আসবে, সে সাবজেক্টের আগে চলে যাবে, মানে ডব্লিউএইচ এর সাথে সাথে চলে আসবে। তো তুমি যখন গোলা ওয়ার্ড করবা তখন তুমি বি কেয়ারফুল, তুমি গোলাটা তোমার একটু অসতর্কতার জন্য তুমি 1 নম্বর তোমার মিস হয়ে যেতে পারে। ওকে, আর তোমরা দেখবা বিসিএস পরীক্ষার প্রশ্নগুলোর অপশনগুলো এমন ভাবে দেওয়া থাকে, তুমি ভুল করে যা দাগাইতে পারো সেটাই অপশনের মধ্যে থাকবে। মানে তুমি যেটা ভুল করতে পারো, তুমি যেটা দাগাবা তুমি ভুল করে, সেটা অপশনের মধ্যে অবশ্যই থাকবে, যাতে করে তুমি খুশি হয়ে ওটা দাগাই দাও। তো আসো হুম ডু ইউ ওয়ান্ট, তুমি কাকে চাও। হুম, তো আসো এখন এটাকে বাংলায় তাহলে হচ্ছে আমরা কি আমরা প্যাসিভ করতে পারি, হুম ডু ইউ ওয়ান্ট, সেটা ফার্স্ট থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা ভুল হয়। ওকে, যে এটা তুমি কাকে চাও, তোমার দ্বারা কাকে চাওয়া হচ্ছে, রাইট, তোমাদের কাকে চাওয়া হচ্ছে। সো হু আমরা লাগাইলাম। ওকে, এখন আমরা লাগবে আমার এখানের মধ্যে আমরা দেখতে পাইলাম এটা হলো আমাদের প্রেজেন্ট সিম্পলের একটা সেন্টেন্স। যদি প্রেজেন্ট সিম্পল তাহলে অক্সিলারি হতে পারে আমাদের এম ইজ আর, এখান থেকে উল্লেখ আমরা ইজ নিলাম, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, তোমাদের কাকে চাওয়া হচ্ছে। সো হাউ ডিড ইউ সি হিম, তুমি তারে কই দেখছিলা, তুমি তারে কই দেখছিলা। তো আমরা বাংলা এটার প্যাসিভ ভয়েস কি করতে পারি, তোমার দ্বারা তাকে কোথায় দেখা হয়েছিল বা দেখার কাজটা হয়েছিল তোমার, রাইট। সো আমরা যথারীতি জানি যে আমার এখানের মধ্যে আমার ডব্লিউএইচ এর কোথায় তো চেঞ্জ হবে না, হয় আর চেঞ্জ হবে না। সাইফুল বলো, হ্যাঁ সাইফুল বলো। আসসালামু আলাইকুম ভাইয়া, বলো। আমার একটু কাজ আছে তো আজকে ক্লাসটা লিভ নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে সাইফুল, তুমি রেকর্ড দেখে নিও। আর তোমাদের তো এগুলো পড়াইছিলাম তাই না, লং বেচ এগুলো পড়াইছি না। হ্যাঁ ঠিক আছে। তো আসো, আদৌ লং ব্যাচ যারা ওরা তোমার হচ্ছে ফ্রাইডে স্যাটারডেতে ক্লাস করে, এরপরে আবার একটা রেগুলার ব্যাচে ওরা ফ্রিতে ফুল কোর্স ওরা একটা রিভিশন দেওয়ার সুযোগ পায়। তো তোমাদের ছোট ভাই বোনকে তোমরা যারা অনার্সে পড়ে, ওরা হচ্ছে খুব প্রেশার যারা নিতে চাচ্ছে না, এখন থেকে অল্প অল্প পড়তে চায়, ওরা ফ্রাইডে স্যাটারডেতে অল্প অল্প ক্লাস করবে, অল্প অল্প পড়বে। এরপরে যখন তার অনার্স শেষ হবে তখন সে আমাদের রেগুলার ব্যাচে নতুন করে আর কোনো পেমেন্ট না দিয়েই সে হচ্ছে যে ফুল কোর্স আবার পড়তে পারবে। সো আমরা এখানে হোয়ারটাতে রেখে দিব। ওকে, তারপর আমরা দেখলাম যে এটার মধ্যে টেন্সটা কোন টেন্স, আমরা দেখতে পারলাম এটা হলো পাস্ট সিম্পল টেন্স। সো যেহেতু পাস্ট সিম্পল, তাহলে পাস্ট সিম্পলের মধ্যে আমাদের অক্সিলারি হচ্ছে ওয়াজ এবং ওয়ার। সো ওয়াজ এবং ওয়ার হচ্ছে আমাদের এখানের মধ্যে আমার অক্সিলারি। তাইলে আমরা হোয়ারটা রাখলাম। তাহলে আমার এ হচ্ছে আমাদের কাজের অবজেক্ট রিসিভার, তাহলে সে সামনে আসলো হি। তারপরে প্যাসিভ ভয়েস করার জন্য আমার যথারীতি অক্সিলারি আসবে হি ওয়াজ, এরপরে সি ভার্বটা হয়ে যাবে সিন, হি ওয়াজ সিন, এরপরে বাই ইউ। তারপর দেখলাম এটা একটা প্রশ্নবোধক বাক্য, এটা প্রশ্ন, তাহলে ওয়াজটাকে আমি সিম্পলি সামনে নিয়ে আসবো। সো হয়ে যাবে হোয়ার ওয়াজ হি সিন বাই ইউ, হয়ে গেল আমাদের পূর্ণাঙ্গ বাক্য। ওকে, তো স্ট্রাকচার তাহলে মুখস্থ না করে আমরা যাতে এইভাবে নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। তুমি তো এই এক্সাম্পল গুলো তোমাকে, এই বাক্যগুলোই তোমাকে লিখতে হবে। আর বিসিএস হচ্ছে আলটিমেটলি লিখিত পরীক্ষার একটা প্রস্তুতি। তোমাদেরকে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমার মানে তোমার যে মানে আমরা তো প্রিলির ব্যাপারে তোমাকে বলছিলাম যে তোমাদের নাম্বার টার্গেটিংটা কেমন হবে। বিশেষ তুমি লিখিত পরীক্ষার জন্য নাম্বার টার্গেটিং যেটা করবা, যে তোমার যাতে ইংলিশে এখানে 200-র মধ্যে যাতে 140 প্লাস থাকে, তারপরে তোমার হচ্ছে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির মধ্যে এখানে যাতে 70 প্লাস থাকে যাতে।
70+ তোলা এখানে খুব কঠিন কিছু না, এখানের মধ্যে 80 ভুরি ভুরি পাই এখানের মধ্যে। তাহলে দেখো এইখানের মধ্যে তুমি পাই গেলা, এই 300 মধ্যে তুমি 210 পাই গেলা। এই 300 210 পাইয়া তাহলে তুমি দেখো তুমি কি পরিমাণ তুমি আগায় গেলা। কারণ হচ্ছে তুমি মোটামুটি খুব ভালো ক্যাডার যদি পাইতে হয়, মোটামুটি তুমি 550+ পাইলেই তুমি ভালো যে কোনো ক্যাডারে তুমি পাবা। হ্যাঁ, 550+, ফরেন হতে পাওয়া যাবে না, কিন্তু 550+ পাইলে তুমি অ্যাডমিন তুমি পেয়ে যাবে, দেখা যাবে। সো এখন 550+ পাওয়ার জন্য তুমি যদি 300-তে পাওয়া গেছো তুমি 210, হ্যাঁ 300 তুমি 210 যদি পাওয়া যাও তাহলে তোমার এখানে নাম্বার অনেকটুকু তুমি আগায় থাকলা, বুঝতে পারছো? বাকি 600-তে তোমার অনেক আগে থাকলা। বিজ্ঞানের মধ্যে কিন্তু 70+ তোলা যায়, সো অনেক আগে যেতে পারবা। সো হ্যাঁ, ফোকাস রাইটিং এ তাহলে তোমার বুঝতে পারতেছো বিসিএস মূলত লিখিত পরীক্ষার এক্সাম, প্রিলি হচ্ছে বাছাই পর্ব, যা সবাই বাদ দিয়ে তোমার বাছাই করে নিচ্ছে। এখন তুমি তোমার আসল খেলা দেখাতে হবে রিটেনে, তোমাকে বাক্য লিখতে পারতে হবে। তো এইসব এই জন্য বলতেছি তুমি যখন প্রিলির জন্য পড়তেছো তুমি বুঝে বুঝে পড়ো, মিনিংটা বুঝে বুঝে পড়ো, এবং তুমি নিজে এই ধরনের বাক্য লিখতে পারো কিনা মেক শিওর, এটা তোমাকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ আমি এরকম প্যাসিভ ভয়েসে বাক্য লিখতে পারি, আমি এরকম এই টেন্সগুলো ইউজ করে বাক্য লিখতে পারি, আমার যে যেটা বলতে চাচ্ছি সেটা আমি লিখতে পারি। লিখতে না পারো তাহলে কোনো লাভ হবে না। ওকে, তো আচ্ছা আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে টেক কেয়ার। সো টেক কেয়ার এগুলোকে আমরা বলি ফ্রেজাল ভার্ব, যেখানে সায়েন্সে কি একই রকম কোশ্চেন হয় রিটেনে, মানে বুঝি নাই ফরাজি। সায়েন্সে এখন যেরকম কোশ্চেন হয় তোমাকে খুব ভালোভাবে সায়েন্সে তোমার পড়তে হবে, কারণ নাহলে এখন তোমার হচ্ছে বিক্রিয়া মিক্রিয়া শুদ্ধ লিখতে হয়, এসিডের সংখ্যা লিখতে গিয়া কয় ব্রনস্টার লাউরি এসিডের সংখ্যা লেখে নেন। এখন তোমাকে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের মতোই তোমাকে হচ্ছে ওইভাবে লিখতে হবে বিজ্ঞানের যে কোশ্চেন গুলো। হ্যাঁ, মোটামুটি ভালোভাবে বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, ফোকাস রাইটিং নিয়ে কথা বলবো আমরা। চলো আমরা এটা শেষ করি আগে। তো আমরা টেক কেয়ার এইগুলো বলছিলাম ফ্রেজাল ভার্ব, যেখানে মধ্যে টেক অর্থ হচ্ছে তোমার নেয়া, কেয়ার অর্থ হচ্ছে যে টেক কেয়ার একসাথে বলে সবসময়, তাই না? ওকে, এই ফ্রেজাল ভার্ব গুলো যদি থাকে এরকম তাহলে তাদেরকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েস করব। সো এখানের মধ্যে পুরোটাকে কখনো কি করা যাবে না, ভাঙা যাবে না, এটা পুরোটাই হচ্ছে একসাথে থেকে যাবে। প্রথমত দেখলাম এটা একটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, সো এখানে অবশ্যই একটা লেট থাকবে, তাই না? লেট থাকবে। তারপরে আমাদের ইউর হেলথ সামনে চলে আসলো, লেট ইউর হেলথ, লেট ইউর হেলথ। তাহলে আমাদের যথারীতি ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটা বি আসবে, লেট ইউর হেলথ বি। এখন এই যে টেক কেয়ার অফ পুরোটা এখানের মধ্যে ভার্ব হচ্ছে টেক, তাহলে টেকটা থেকে আমাদের হয়ে গেল ফার্স্ট পার্টিসিপল টেকেন। সো লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। আমাদের হচ্ছে ম্যাথ লিখিতে ব্যাচ আছে, আর ইংলিশে এখন আমরা শুরু করি নাই, সো সেটা পরে দেখা যাবে। ওকে, তাহলে এখন আসো আমরা আমাদের আমরা যে একটা চার্ট দিয়েছিলাম, আমরা সেই চার্টে আমরা আসবো সামনে যে বাইয়ের পরিবর্তে কি কি আমরা ইউজ করি। আগে আমরা এটা একটু আমরা লিখি। সো অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, তার সব বন্ধু তার দিকে তাকে হাসলো। সো আমরা তাহলে এখানের মধ্যে হিমকে সামনে নিয়ে আসলাম, হি। তারপর দেখলাম এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, যেহেতু পাস্ট সিম্পল তাহলে এখানে অক্সিলারি আসবে আমাদের ওয়াজ ওয়্যার, তাহলে হির লগ আসবে ওয়াজ, হি ওয়াজ। তারপর আমাদের ভার্বটা পাস্ট পার্টিসিপল, হি ওয়াজ লাফড অ্যাট, এরকম বসে যাবে, লাফটের লগে অ্যাট বসে যাবে, হি ওয়াজ লাফড অ্যাট। তারপরে আমাদের যে বাকিটা আছে, হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। সো আমরা হচ্ছে যে এই ভার্বগুলোতে আমরা বলছিলাম যে আমরা কিছু ভার্ব পাবো আমরা যাদেরকে আমরা বাই ইউজ না করে অন্য কোন একটা কিছু আমরা ইউজ করবো। তাহলে কি, নোর সাথে সবসময় টু ইউজ করব, এনোর সাথে উইথ ইউজ করব, অ্যানয়েড উইথ, সারপ্রাইজড অ্যাট, স্যাটিসফাইড উইথ, কন্টেইনড ইন, শকড অ্যাট, মার্ভেলড অ্যাট। ওকে, সো এই আমরা যে তোমাদের বইয়ের মধ্যে সবার বই লিস্ট আছে, আর আমি তোমাদের সাইডগুলো দিয়ে দিব, এগুলা আমি ইনফ্যাক্ট এটা নিচে ইয়া থেকে তোমার ইংলিশের কম্পিটিটিভ থেকে, ওখানে আছে পুরোটা, স্লাইড না দিলে কিছু হবে না, আজকে স্লাইড প্রয়োজন হবে না। তো এই ভার্বগুলো আমাকে মনে রাখতে হবে, এদের সাথে হচ্ছে বাই বসবে না, আমার হচ্ছে টু উইথ অ্যাট উইথ ইন অ্যাট এগুলো বসবে। হ্যাঁ, এবং মনে রাখতে হবে তোমার কিন্তু পরীক্ষা অপশন 4টার মধ্যে একটা অপশনের মধ্যে বাই দিয়ে একটা অপশন থাকবে, যাতে করে তুমি বাই আলা অপশনটা গোল অ্যাভয়েড করে ফেলো। তাসলিমা বলো, তাসলিমা বলো, বাই দিয়ে ভাইয়া একটা অপশন থাকবে। হ্যাঁ বলো। ভাইয়া লাভ অ্যাট এর পর কি বাই দিতে হবে? হ্যাঁ দিতে হবে না, লাফট এর পরে অ্যাট তো বসতে অর্থ অবশ্যই লাগবে, লাফট অ্যাট অবশ্যই অ্যাট লাগবে।
কেন কেন লাগবে বলো তো, কি বলতে পারবা কেন? কারণ লাফের লগে অ্যাড থাকবে ফ্রেজাল ভার্ব লাফেট। ওকে, যেরকম আমরা যদি বলি যে তোমার হচ্ছে যে যদি বলি তোমার হচ্ছে যে লুক আফটার মানে কি? তাহলে যে লুক আর আফটার এখানে কি আলাদা করে কিছু করা যাবে? লুক বসালে আফটার বসে দেবে এখানের মধ্যে, তুমি যে মিনিংটা বোঝাতে যাচ্ছ, তাই না? লুক আফটার, আমরা যদি বলি লুক ডাউন আপন, হ্যাঁ, সো আমরা যদি বলি যে আমি ডাউন, লুক ডাউন আপন পুরোটা লাগবে, লুক ডাউন আপন বা লুক ডাউন অন পুরোটা লাগবে, তাই না? তো নাহলে হবে না তোমার। ওকে, আমি একটা ফ্রেজাল ভার্ব লিস্ট দিয়েছিলাম 120টা কমন ফ্রেজাল ভার্ব প্র্যাকটিক্যাল লাইফ ইউজ হয় আমাদের ব্যক্তিগত, আমাদের পুরো দৈনন্দিন জীবনে। তোমাকে লিস্টটা দেখছিলা কেউ? 120টা কমন ফ্রেজাল ভার্ব, ওগুলো পরীক্ষা আসবে সেই জন্য দিই নাই, ওগুলো হচ্ছে তোমার রিটেনে কাজে লাগবে, কারণ ওগুলো আমরা সবচেয়ে বেশি ইউজ করি আমাদের মানে প্রাত্যহিক লাইফে, সেই জন্য দেওয়া হয়েছিল, পরীক্ষার জন্য দেওয়া হয়নি। পরীক্ষার জন্য তো বই পড়বা, আমাদের গুগল ফর্মে কোশ্চেন আছে, সেগুলো দেখবা। ওকে, তো সো এটা তোমার উত্তর দিছো, হি ইজ নোন টু মি। চলো, প্লিজ দ্যাটস অল। তাহলে চলো আমরা এটাকে, তাহলে তোমরা কি লিখে দাও তাহলে, এটা সবাই একটু কমেন্টে লিখে ফেলো। দীপ, জয়া, দেয়ান, উই অল আর প্লিজ বাই দেম। এখনো আমরা কারেক্ট আনসার পাই নাই, এখনো আমরা পাই নাই। ইয়েস, সো তন্ময় প্রথম কারেক্ট আনসার দিচ্ছে, উই অল ওয়ার প্লিজড উইথ, উইথ হবে এখানে। ওকে, উইথ হবে, দেম হবে না। সো তোমার হচ্ছে যে এখানে, আচ্ছা এখানে আমি প্লিজ এর লিস্ট রাখিনি না, আচ্ছা এখানের মধ্যে প্লিজ তো এখানে লিস্ট ঢুকবে, প্লিজ এর পরে উইথ বসবে, উই অল আর প্লিজড। পরীক্ষার মধ্যে বাই দেওয়ার একটা অপশন থাকবে, একটা অপশন থাকবে বাই, হ্যাঁ, যাতে করে তুমি বাই আলাদা যাতে গোল আউট করে দাও, হ্যাঁ, এটা হবে উইথ। তাহলে আমরা ইংলিশ গুলো পড়বো এখানের মধ্যে। সো নোট, নোন টু মি, অ্যানয়েড উইথ, তাহলে আমরা এখানের মধ্যে যেটা প্লিজড উইথ, হ্যাঁ, তো প্লিজড উইথ, অ্যানয় উইথ, সারপ্রাইজড অ্যাট, স্যাটিসফাইড উইথ, হ্যাঁ, কন্টেন্ট ইন, শকড অ্যাট, মার্বেলড অ্যাট, আমরা এগুলো কয়েকবার করে রিডিং করবো, ওটা মুখস্থ করার কিছু নাই, যাতে করে তো রিফ্লেক্স হয়ে যায়, তুমি দেখলে বুঝতে পারতেছো, হ্যাঁ এটা তো হচ্ছে প্লিজড উইথ হবে, এটা স্যাটিসফাইড উইথ হবে, হ্যাঁ, এটা অ্যানয়েড উইথ হবে। তুমি বা এটা কেন হয়, কেন হয় এটা তো ভাষাবিদরা বলতে পারবে না, কেননা ভাষা আগে আসছে পৃথিবীতে, গ্রামার পরে আসছে। তো গ্রামার লিখতে গিয়ে দেখলো যে মানুষ, যে এটা মানুষ যুগ যুগ ধরে ব্যবহার করতেছে, সেই জন্য আসছে। কেন আসছে এটা কোনো কারণ নাই, যে কেন ভাই শক্টের পরে অ্যাড হবে ভাই, কেন শক্টের পরে অ্যাড হবে ভাই, নোর পরে টু কেন হবে, এটা কেন কোনো আনসার নাই, কারণ পৃথিবীতে গ্রামার পরে আসছে। হ্যাঁ। ভাষার ইতিহাসটা খুব ইন্টারেস্টিং, তাই না? তো কয়েকদিন তোমার হচ্ছে যে কয়েকদিন আগে যে ভাষা নিয়ে যে বিশাল ক্যাচাল লাগলো তোমার, এবং সেটা খুবই মানে ইরিলেভেন্ট একটা তোমার টক হয়ে যাবে, কারণ তোমরা জানো উর্দু আর হিন্দি ভাষা যে একইটাকে, জানো তোমরা কেউ উর্দু আর হিন্দি যে এক, তোমরা জানো কিনা? উর্দু ভাষাটার প্রয়োজন কেন হলো? উর্দুকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা, তাই না? লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা হয়, কেন লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলা আমরা জানি কেউ? লিঙ্গুয়া ফ্রাঙ্কা জিনিসটা তোমাকে একটু আমি বলি। তুমি দেখো যে ভারতীয় উপমহাদেশে তোমার মুসলিমরা আসছে কোত্থেকে? মুসলিমরা আসছে তোমার হচ্ছে যে টার্কি থেকে আসছে, মুসলিমরা আসছে ইরান থেকে, যাদেরকে বলে পার্সিয়ান, তাই না? ওদের ল্যাঙ্গুয়েজ হলো ফার্সি, ফার্সি হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজ, ওরা হচ্ছে ইরান থেকে আসছে। তার যারা তোমার হচ্ছে অটোমান যখন ক্ষমতা ছিল, তখন তুর্কির লোকজন খুব পাওয়ারফুল ছিল, তাই না? অটোমানরা দীর্ঘ বছর পৃথিবীতে রাজত্ব করছে, তার তুর্কি দিক থেকে আসছে, ইরান থেকে আসছে, মধ্য এশিয়া থেকে আরো অন্য যা সমরখান, অনেক জায়গা থেকে লোকজন আসছে। সো তো এখন তাদের ভাষা তো আমাদের হিন্দুস্তানের ভাষা না, তারা হচ্ছে এই এলাকারই না, তারা হচ্ছে এই এলাকা থেকে অনেক দূর থেকে তারা আসছে, তারা আমাদের ধারে কাছে না, উপমহাদেশ থেকে তারা আসে নাই, ওরা অনেক দূর থেকে আসছে, মুঘল টুগল ওরা অনেক দূর থেকে আসছে। ওরা ওরা যখন এখানে আসলো, তাহলে এখানে তো ওরা যোগাযোগ করবে কিভাবে? তাহলে এখানে ভাষা হচ্ছে একরকম ভাষা আছে, ধরো তোমার মারাঠি, বাংলা, হ্যাঁ, বিভিন্ন রিজিয়নে বিভিন্ন ভাষা আছে, হ্যাঁ। তো তাহলে যেটা হইলো, হিন্দুস্তানের তো প্রত্যেকটা রিজিয়নের মধ্যে আলাদা আলাদা ভাষা আছে এখানের মধ্যে, এখন তাদের সাথে তাহলে যোগাযোগ কেমনে করতে হবে? তাইলে দেখা গেল এমন একটা ভাষার উদ্ভব হইলো, যেখানে তোমার উর্দু এবং তোমার হচ্ছে যে হিন্দি, এটা তো পরে সেপারেট হয়েছে, মূলত এটার জন্ম হচ্ছে উত্তরপ্রদেশে, ভারতের উত্তরপ্রদেশে হয়েছে এটার জন্ম। হ্যাঁ, কিভাবে জন্ম হলো এটার? তোমার বাড়িটার নাম উর্দু জিনিসটা হলে কিভাবে? উর্দু মানে হচ্ছে, উর্দু মানে হচ্ছে তোমার, আবার না উর্দি পড়া লোক, তাই না? সৈন্য, সৈন্য। সো উর্দু মানে হচ্ছে সেনা ছাউনি।
তো মোগলদের বিশাল সেনা ছাউনি ছিল তোমার উত্তরপ্রদেশে, এখানে বিশাল, এখানে বিভিন্ন ভাষাভাষী লোকজন ছিল। মানে এইরকম বিভিন্ন ভাষাভাষী লোকজন তারা যোগাযোগ করবে এটা কিভাবে, তাদের ভাষা লাগবে কমন। তো মারাঠাদের সাথে সাথে ওই ভাষার মধ্যে টার্কি কিছু শব্দ, আরবি শব্দ, ফার্সি শব্দ সব মিলেমিশে নতুন একটা ভাষার উদ্ভব ঘটলো। তো এটা হচ্ছে এই এই ধরনের ভাষা বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে যেটা দ্বারা কমন ল্যাঙ্গুয়েজ, যে হিন্দুস্তানের লোকও বুঝবে আবার মুঘলরাও বুঝবে। ওদিকের লোক মানে এটা হচ্ছে তুমি বলতে পারো যে প্রাচ্য আর প্রতীচ্যের একটা বন্ধন। হ্যাঁ, যে সো হিন্দুস্তানের ল্যাঙ্গুয়েজের সাথে ওদিক থেকে মুসলিম যারা আসছে তাদের একটা ভাষা বন্ধনী। হ্যাঁ, এই দুই দিকের লোক বুঝে, এরাও বুঝে এরাও বুঝে, কারণ এর মধ্যে মারাঠি শব্দ আছে, আমাদের সাবকন্টিনেন্টের অন্য ভাষার শব্দ আছে, আবার তোমার আমার এখানে ফার্সি শব্দ আছে, টার্কি শব্দ আছে, অনেক শব্দ আছে এখানের মধ্যে। এটা কমন ভাষা জন্ম নিল, এটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা। ভাষাটা খুবই গীতল, যেটা মূলত খুবই তোমার সুরেলা, মানে খুব শ্রুতি মধুর, যেটা শুনতে খুব ভাল লাগে। এটা হচ্ছে, এটা বলে লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো এখন তুমি বলবা যে উর্দু আর তোমার হিন্দি আলাদা হলে কি হবে? দুটো ভাষা একই রকম ভাষা। হ্যাঁ, তো উর্দু আর হিন্দু আলাদা হলে কি হবে? হিন্দি মূলত কামটা করছে ফোর্ট উইলিয়াম কলেজ, ব্রিটিশরা। ওরা মূলত চিন্তা করলো এখানে একটা গ্যাঞ্জাম লাগাইতে হবে। যেটা করলো, ওই যে কমন যে ভাষাটা হলো উর্দু, ওখান থেকে সংস্কৃত শব্দগুলো বাদে দিছে, তৎসম শব্দ বাদ দিয়া ওরা বানালে বলে এটার নাম হলো উর্দু। আর সংস্কৃত শব্দ ঢুকায়া কইলে হিন্দি। ওখানের মধ্যে কিছুটা ফার্সি শব্দ কমাইছে, কইলে হিন্দি। মূলত ভাষা দুইটা সেমই। এবং একটা তোমার গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে উর্দু এবং হিন্দি কোনোটাই মৌলিক ভাষা না, কারণ দুটো ভাষার কোনোটার কোনো লিপি নাই। হিন্দিরও কোনো লিপি নাই, উর্দুরও কোনো লিপি নাই। তোমরা জানো উর্দু হচ্ছে আরবি লিপিতে লেখা হয়, তাই না? উর্দুর কোনো বর্ণমালা কিন্তু নাই উর্দুর। এগুলো খুব তোমার গীতল মানে খুব সুরেলা একটা ভাষা, যেটা মানুষ মুখে মুখে কথা বলতে বলতে যেটা হয়ে গেছে। হ্যাঁ, এরকম। হিন্দিরও কিন্তু তোমার নিজস্ব কোনো লিপি নাই। তো পৃথিবীতে উর্দুভাষী লোক তোমার পাকিস্তানের চেয়ে 5 গুণ বেশি হলো ভারতে। পাকিস্তানের চেয়ে 5 গুণ বেশি হলো ভারতে। আসলে ভাষার কোনো দেশ নাই, ভাষার কোনো কাল নাই। ভাষা নিয়ে যে আমরা, ভাষা তো কোনো অন্যায় করে নাই, রাইট? ভাষা কিছু করে নাই। আমরা অনেক সময় জানার ভুল থেকে আমরা এই ধরনের অনেক ব্যবহার করি। আসলে ভাষাকে কখনো আটকে রাখা যায় না। ভাষা যে মিক্সচার, ভাষাকে কেউ আটকাতে পারবে না। ভাষা হলো নদীর মতো, ভাষা চলতেই থাকবে, চেঞ্জ হতেই থাকবে, চেঞ্জ হতেই থাকবে। এটাকে কেউ আটকাতে পারবে না এটাকে, তাই না? আমরা একসময় যেগুলোকে অশুদ্ধ মনে করতাম, সেটাকে আমরা এখন কবিতার ভাষা ওরকম। বা তোমার একটা লোককে তোমরা চিনবে, ব্রাত্রা ইস্যু। যদিও উনি খুব পাগলামি করে ফেসবুকে, এবং উনি একটু পাগলা টাইপের, কিন্তু আমি ওনাকে পছন্দ করি একটা কারণের জন্য, শুধু একটা কারণ আমি ওনাকে পছন্দ করি ব্রাত্রা ইস্যুকে, যে উনি মানুষের জাস্ট মুখের ভাষাটাকে সাহিত্য নিয়ে আসছে। যে এইভাবে যে তোমার এই যে আমরা এখন কইছি, গেছি, দেখছি, হ্যাঁ, দেখতেছি, খাইতেছি, এই শব্দগুলো দিয়ে যে কবিতার মধ্যে ইউজ হতে পারে, এটা প্রথম ব্রাত্রা সাহস করছে। এটার জন্য অবশ্যই তার সাথে অনেক গ্যাঞ্জাম, অনেক কিছু, হ্যাঁ, সাহিত্যের অধ্যাপকদের সাথে তার সাথে যথেষ্ট গ্যাঞ্জাম, কিন্তু সেটা প্রতিষ্ঠা করছে। তো এখন যারা কবিরা যে লিখে, এখন যে কথ্য ভাষা দিয়ে কবিতা লিখে, এটা ব্রাত্যরাসের অবদান। ও প্রথম শুরু করছে এটা। ওর প্রথম যে তোমার কবিতা বই ছিল, যে আকাশে কালিদাসের লগে মেঘ দেখতেছি, আকাশে কালিদাসের লগে মেঘ, এই মেঘ মেঘ দেখতেছি, এটা হলো প্রথম কবিতা, কাব্যগ্রন্থের নাম। তবে এটা প্রথম কবিতাটা খুব বিখ্যাত, দোরাকাওয়া নামে। আমি এখানে বলতেছি না, বললে একটু খারাপ হয়ে যাবে এখানের মধ্যে। যাই হোক, তো এখন ব্রাত্যরাসুরা যখন প্রথম শুরু করছে এই ধরনের কর্মকাণ্ড, তোমার হচ্ছে যে হিন্দি লিপি, আমি এক্স্যাক্টলি আমি ভুলে গেছি, এটা একটু গুগলে সার্চ দিও, হিন্দি লিপিটা একটা এক্স্যাক্ট মনে নাই আমার। তো ওরা যখন শুরু করছে ওদের এইভাবে ভাষার যে, বা মুস্তাফা ফারুকী, ওরা যখন নাটকের মধ্যে কথ্য ভাষা ব্যবহার শুরু করছে, অনেকে বিরোধিতা করছে, তাই না? অনেকে বিরোধিতা করছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা তো এখন ব্রাত্যরাসু যে ভাষা শুরু করছে, ওইটাতে আমরা এখন কবিতা লিখতেছি, তাই না? না, সংস্কৃত লিপি না, হিন্দি। হিন্দি একটা আমি ভুলে গেছি এখন, এটার একটা লিপি আছে, একটু গুগল করে নিও যে হিন্দি লিপিটাকে। দেবনাগরী, রাইট, ভাস্কর কারেক্ট আনসার, দেবনাগরী। সো হিন্দি এবং উর্দু এটা কোনোটাই মৌলিক ভাষা না। এগুলো কোনোটাই মৌলিক ভাষা না। এগুলো তো সবগুলো যোগাযোগের জন্য বলতে 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 হয়ে গেছে, মিক্সচার হয়ে একটা ভাষা উদ্ভব হয়ে গেছে। হ্যাঁ, তো এই কোনো ভাষার সাথে তো আমাদের আসলে কোনো দ্বন্দ্ব নাই, তাই না? হিন্দির সাথে, উর্দুর সাথে, কোনো ভাষার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। চলো, পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস। এই যে এক্সাম্পল গুলো কেন আছে, কারণ এগুলো আমাদের পরীক্ষার জন্য একটু লাগবে। তো আসলে আমরা এখানের মধ্যে পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়ট, বাংলায় আমরা কিভাবে প্যাসিভ করতে পারি? আমরা আগে দ্য প্যাট্রিয়ট সামনে আনবো, তাই না? সো দ্য প্যাট্রিয়টস, ওকে। তারপর দেখলাম এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বা প্রেজেন্ট সিম্পলে, তাহলে আমাদের অ্যামিজার লাগবে। দ্য প্যাট্রিয়টস আর ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্য প্যাট্রিয়টস আর রিমেম্বার্ড। এখন এখানের মধ্যে এরকম পিপল টিপল থাকলে, পিপল, ওয়ান, সামওয়ান, সামবডি, এগুলো থাকলে
প্যাসিভ করার সময় এখানে বাইটা লিখতে হয় না। দ্য প্যাট্রিয়টস আর রিমেম্বার্ড বাই দ্য পিপল, এটা কি লেখা দরকার আছে? বাই দ্য পিপল তো লাগবে না, জনগণের দ্বারাই তো তারা তোমার যাদের স্মরণ করা হবে দেশপ্রেমিকদেরকে। তো এখানে বাই দ্য পিপল আর লেখা দরকার নাই। দ্য প্যাট্রিয়টস আর রিমেম্বার্ড বাই দ্য পিপল হবে না, শুধু দ্য প্যাট্রিয়টস আর রিমেম্বার্ড। তো মনে রাখতে হবে, তোমাদের বইতে লেখা আছে অবশ্য, যে মনে রাখবা যে পিপল, তারপরে তোমার হচ্ছে যে ওয়ান, সামওয়ান, হ্যাঁ, সামবডি, এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস করার সময় বাই দিয়ে লিখতে হবে না। লিখলে সমস্যা না, কিন্তু লিখলে কেমন যেন একটা ব্যাকআপ লাগবে আর কি তোমার। দ্য প্যাট্রিয়টস আর বি কেন আসবে না, বাই আর কিছুতে হবে না। দ্য প্যাট্রিয়টস আর রিমেম্বার্ড, আর অলওয়েজ রিমেম্বার্ড, হ্যাঁ, আর অলওয়েজ রিমেম্বার্ড, অলওয়েজ আসবে, রাইট। দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। ওকে, এখানে কোনো বাইটাই হবে না। দিলে ভুল হবে এরকম না বিষয়টা, দিলে যেটা হবে এটা অপ্রচলিত, এইভাবে ইউজ করা হয় না সেজন্য। সো মাই পেন হ্যাজ বিন স্টোলেন, যে এটা হচ্ছে, এটা এটা কোন ভয়েসে বলো তো? মাই পেন হ্যাজ বিন স্টোলেন, এটা অ্যাক্টিভ আর প্যাসিভ? এটা হচ্ছে প্যাসিভ, যে আমার কলমটা চুরি হয়েছে, এটা প্যাসিভ ভয়েস, আমার কলমটা চুরি হয়েছে, তাই না? কারণ চুরির কাজটা তো মাই পেন নিজে করতে পারে না, এবং সে আছে ডুয়ারের পজিশনে নাই। এখন আমরা এটা প্যাসিভ করতে গেলে আমাদের একটা আমরা যখন প্যাসিভ কে অ্যাক্টিভ করবো, আমার তো একজন ডুয়ার লাগবে, আমার কোনো ডুয়ার নাই। এখন কেউ কিন্তু চুরি করছে। এখন আমি দেখলাম হ্যাজ বিন স্টোলেন, এটা দেখে বুঝলাম এটা কোন টেন্সের প্যাসিভ। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, রাইট? তার মানে এখানে একটা হ্যাজ থাকবে এবং স্টোলেন থাকবে, হ্যাজ স্টোলেন, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ, হ্যাজ স্টোলেন থাকবে। এখন এখানে সাবজেক্টের মধ্যে কি বসাবো? সো আমরা এখানের মধ্যে, আমার ছোট ভাই হ্যাজ স্টোলেন মাই পেন হইতে পারে, সামবডি, সো আমরা এখানে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। সো এখানে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে, আমাদের যদি আমাদের সাবজেক্ট দেওয়া না থাকে, তখন আমরা হচ্ছে যে আমাদের অর্থ অনুযায়ী আমরা একটা, হ্যাঁ, ঠিক হইতে পারে, আমরা আমাদের অর্থ পছন্দের মধ্যে সামওয়ান, সামবডি, হ্যাঁ, পিপল, দ্য অথরিটি, কিছু একটা আমরা হচ্ছে এখানের মধ্যে আমরা বসাতে পারবো। সো ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, যে একজনকে অবশ্যই তার প্রতিজ্ঞাটা রাখা উচিত। সো এখানে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যে এই ওয়ানটাও আসলে এরকম তোমার অনির্দিষ্ট একটা জিনিস বোঝানোর জন্য চলে আসছে। ওয়ান শুড কিপ ওয়ান্স প্রমিস, সেরকম যদি ওয়ান থাকে তাহলে তোমার হচ্ছে যে, ঠিক আছে, আমরা একটু সবাই লিখিত লিখে চেষ্টা করি সবাই। প্রমিস শুড বি কেপ্ট অর মাস্ট বি কেপ্ট, রাইট? ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট, ওয়ান্স প্রমিস তখন আর বলার দরকার নাই, কারণ তখন এটা একটু অড শোনাবে, শুনতে একটু অড লাগবে, তখন ওয়ান্স প্রমিস এটা বলার দরকার নাই। অ্যাক্টিভের জন্য আমরা ইউজ করছি ওয়ান শুড কিপস ওয়ান প্রমিস। তো যখন আমি প্যাসিভ করব তখন ওয়ান্স প্রমিস শব্দের উল্লেখ দরকার নাই, একটু ব্যাকআপ লাগবে। সো আ প্রমিস শুড বি কেপ্ট। ওকে, তো তোমরা কি সবাই কথা দিয়ে কথা রাখো কিনা সবাই? কথা রাখো? ওকে, তবে এখানে আমার একটা অবজেকশন আছে কথা দিয়ে যে কথা রাখার। একটা জিনিস দেখছি, তোমার ছেলেরা বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরও সে কিন্তু নন বিসিএস মেয়েদেরকে বিয়ে করে, তো মেয়েরা বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরে নন বিসিএস ছেলেরা বিয়ে করে না, এটা খুব দুঃখজনক, এটা আমি দেখছি নিজে এরকম। তো এরকম তোমরা কারো কথা দিতে থাকলে কথা রাখো, তাই না? বাস্তব কিনা, ছেলেরা আমার কথা থেকে একমত। মেয়েরা বিসিএস ক্যাডার হয়ে যাওয়ার পরে ওরা সবসময় ক্যাডার ছেলে খুঁজে, এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার। হ্যাঁ, মিতালি বলছি মেয়েরা না, আচ্ছা, না মেয়েদের আমি দেখছি এরকম, মেয়েরা ক্যাডার হয়ে যাওয়ার পরে ওরা হচ্ছে তোমার খুব ক্যাডার ছেলে বা খুব প্রতিষ্ঠিত ছেলে খুঁজে। কেন, ছেলেরা তো বেকার মেয়ে বিয়ে করে করে না, তো মেয়েরা তো বেকার ছেলে একটা বিয়ে করতে পারে, সমস্যা কি মিতালি? মানে মেয়েরা বেকার ছেলে বিয়ে করলে কোনো সমস্যা আছে? ছেলেরা করে না, মানে বেকার মেয়ে তো বিয়ে করে। এখন মেয়ে একটা বিশেষ ক্যাডার, তাহলে ও তো বেকার ছেলেটা বিয়ে করলো, ওই ওরা পালবে, ওরা খাওয়াবে, এটা হবে, সমস্যা কি? ভাইয়া মানে ওটা ওরকম পালে না কেউ। হাউস হচ্ছে হাজবেন্ড রাখবে, বেকার মেয়ে বিয়ে করলেও তাকে খুব মানে প্রেসারে থাকতে হয়। প্রেসারে রাখে,
বুঝতে পারছি। না আমি চাই এরকম সিস্টেম হোক, ধরো তোমার ছেলেরা তো বেকার তো বেড়ে গেছে এখন, মানে ক্যাডার মেয়েরা যাতে বেকার ছেলে ছেলে বিয়ে করে, তাহলে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে তোমার। আমি চাই এরকম ব্যাপারটা আবার হোক, যে তোমার হচ্ছে যে মানে হাউস হাজবেন্ড। আমার বউকে গত বছর আমি প্রপোজ দিলাম। আমি বললাম এমনিতে আমি তোমার ছোট, তো একটা কাজ করো, তুমি যে তো এত কষ্ট করে চাকরি বাকরি করো, ওকে বললাম তুমি পিটুয়েতে মাস্টারি করো, আর তুমি পিটুয়ে দেখো একটু পরিচালনা করো, তোমার স্কুলে মাস্টারি করার দরকারটা কি। ও বলছে না, ওর হচ্ছে যে চাকরি করতে হবে। আমি একটা কাজ করো, তাহলে তুমি চাকরি করো, আমি হাউস হাজবেন্ড হয়ে যাই, বাসায় থাকি আমি, যেহেতু আমি ছোট, আমি বাসায় কাজ করবো। ও বলছে হ্যাঁ তাহলে রান্না বান্না করো। আমি বললাম রান্না বান্না কেন করবো, আমি তো এখন লোকজন রাখবো, নাহলে ফুড পান্ডা দিয়ে খাবো, আমি রান্না বান্না কেন করবো, তাই না? ও দেখি রাজি হলো না। So, আসো। আমার খুব ফেভারিট একটা লোক তোমার, সে নাহিদ মাহবুব শো, কেউ দেখো? হ্যাঁ হ্যাঁ আমার বড়। নাহিদ মাহবুব শো কি কেউ দেখো নাকি? দেখো অনেক, উনি আমার খুবই মানে ওনাকে ভালো লাগে আমার অনেক। তো কেন ভালো লাগে বলি সেটা, এই লোকটা তার প্যাশনের পিছনে ছুটছে, মানে তার যেটা ভালো লাগে সে সেটাই করছে। উনি কিন্তু বুয়েট থেকে পড়াশোনা করছে, এরপরে এমবিএ করছে, ওনার নামে কিন্তু পেটেন্টও আছে, রিসার্চ পেটেন্টও আছে, উনি ইউএসএ তে ছিল। এরপরে উনি নোকিয়া বাংলাদেশের সিইও ছিল। হ্যাঁ, অনেক হাইলি পেইড জব, নোকিয়া বাংলাদেশের সিইও ওনার। এখন ওনার এগুলো কোনো কিছুই করতে ভালো লাগে না। হ্যাঁ, নোকিয়া তো বুঝো, তখন তো নোকিয়া ছিল তোমার ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড ছিল নোকিয়া। তো নোকিয়া বাংলাদেশ সিইও মানে বুঝো সে কত পাওয়ারফুল ব্যক্তি, এবং কত তার মানে স্যালারি তার কত, এবং কত পাওয়ারফুল একজন সিইও, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সিইও সে। তো সে অবস্থায় তার ভাল লাগে হচ্ছে কমেডি করতে, সে জোকস বলতে ভাল লাগে, তার কমেডি করতে ভাল লাগে। সে কিন্তু জব ছেড়ে দিছে। এখন জব ছেড়ে দিয়ে সে পুরোপুরি হাউস হাজবেন্ড হয়ে গেছে, ওর বউ জব টব করে। তো এরপরে সে নাবিদ মাহবুব কমেডি ক্লাব করলো, তো সেখানে সে কমেডি করা শুরু করলো। তো একটা লোক এই যে তার প্যাশনের পিছনে ছুটতে পারা, তার যেটা ভালো লাগে সে সেটাই করতেছে। তো মানুষের তো তোমার হচ্ছে যে একটা লাইফ, এমন কিছু করা উচিত না যেটা আমার ভালো লাগে না। অলওয়েজ সবাই সবার প্যাশনের পিছনে ছোটা উচিত, আমি যেটা মনে করি। ফরাজি বলো একটা প্রশ্ন। ফরাজি বলো। আমি ক্যাডার হলে জুনিয়র বিয়ে করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবা। ওকে, সো আমরা চলো আমরা এটা করি। সবার জন্য, তোমাদের সবার জন্য আমার এটাই অ্যাডভাইস থাকবে, যে কেরিয়ার কখনো কাউকে জিজ্ঞেস করা হয় না যে ভাই আমি কোনটাতে যাবো, কোনটা ভালো হবে, এইসব কি করে কেরিয়ার হয় না। তুমি নিজেকে প্রশ্ন করো আমার কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগে তুমি সেটাতে যাও। আমি যখন বিবিএস পাস করার পরে দীর্ঘদিন আমি কিন্তু ক্লিনিক্যাল ক্যারিয়ার করতে চাইছিলাম। তো আমার মনে হলো আমি এনজয় করতেছি না বিষয়টা, একই রুগীর প্রতিদিন একই রকম ট্রিটমেন্ট, এটা করতে ভালো লাগতেছে না আমার। তো আমার মনে হচ্ছে আমি পারবো না আসলে সার্ভাইভ করতে। আর আমার ডেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, আমি ডেটার প্যাটার্ন গুলো দেখতে ভালো লাগে। হ্যাঁ, ডেটা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে, তাই আমি আমার কোনো জব খুঁজছি যেখানে ডেটা নিয়ে কাজ করা যায় প্রচুর পরিমাণে। সো আল্লাহ পাক হয়তো আমার কথা শুনছে যে আমার ভালো লাগতেছে না ওটা, তো আমি খুব দ্রুতই খুব অপ্রত্যাশিত ভাবে এমআইএস এ পোস্টিং পেয়ে যাই, যেটা আমার জন্য খুব একটা প্রত্যাশিত ছিল না। তো যেটা ভালো লাগে সেটাই করো, যেটা ভালো লাগে না সেটা করিও না। হোয়াট কজ বাই হিউম্যান গ্রিড। প্রথমে বলো যে এখানে এটা আমার অর্থ শুনে কি মনে হয়, যে এটা কি প্যাসিভ নাকি অ্যাক্টিভ। এখানে আমাদের যে সাবজেক্ট পজিশনে বসে আছে, ও কি ডুয়ার, ও আর কি নিজে নিজে লাগাইতে পারে? সে লাগাতে পারে না। তো সাবজেক্ট পজিশনে সে নাই, তার মানে ডেফিনেটলি প্যাসিভ ভয়েস। এখানে ডেফিনেটলি প্যাসিভ ভয়েস। তাইলে আমরা এখানের মধ্যে যুদ্ধ সংগঠিত হয় মানুষের কি, মানুষের লোভ দ্বারা। তো বুঝতে পারতেছি এটা আমাদের একটা ইউনিভার্সাল ট্রুথ, তার মানে এটা একটা প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল হলে এখানে এমিজার থেকে কিছু একটা বসবে। সো ওয়ার্ডস, এটা সে প্লুরাল, ওয়ার্ডস আর, এবং কজ হয়ে যাবে কস্ট, ওয়ার্ডস আর কস্ট। সো আমরা অর্থ দেখে বুঝতে পারবো যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ, বা স্ট্রাকচার দেখলে বুঝতে পারবো। এটা কি মনে হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ? সো হাউস বিল্ড করার যে কাজ যে করবে, যে ডুয়ার, সে তো এখানে থাকার কথা ছিল, এখানে সে নাই, তার মানে এটা প্যাসিভ। সো হাউস যে বিল্ড করবে সে এখানের মধ্যে নাই, সামবডি বিল্ড আ হাউস, রাইট? সো যেহেতু সে নাই তাহলে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস যদি হয় এখন একটা নতুন হাউস হচ্ছে যে নির্মাণ হয়, এরকম যদি হয়
নির্মিত হচ্ছে, হয় বললে একটা হবে, হচ্ছে বলে আরেকটা হবে। যদি হয় বলি তাহলে আমাদের এটা প্রেজেন্ট সিম্পল, এখানে অ্যামিজার লাগবে, আর নিউ হাউস অ্যামিজার থেকে ইজ নিলাম, আর নিউ হাউস ইজ বিল্ড হয়ে যাবে বিল্ড। আর নির্মিত হচ্ছে, সো আর নিউ হাউস ইজ বিইং বিল্ড, এরকম হবে। এখন আসো আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আমরা আগে কথা বলছিলাম, যে কখন আমাদের অবজেক্টের, যেমন আমরা যদি বলি যে আমরা যদি বলি উই মেড হিম চেয়ারম্যান, আমরা তাকে, এই মাইক্রোফোন অফ করে দাও, কারণ মাইক্রোফোন অন থাকলে অফ করে দাও। সো উই মেড হিম ক্যাপ্টেন, আমরা বেসিক ক্লাসের মধ্যে বলছিলাম এখানের মধ্যে এই হিম যে অবজেক্ট, যে চেয়ারম্যানের সে, সো এটা হলো অবজেক্টের কমপ্লিমেন্ট। তো এখন দেখো আমরা তোমার যে অবজেক্ট গুলো তোমার হচ্ছে যে যার অর্থ প্রকাশ করার জন্য আমরা আরেকটা কমপ্লিমেন্ট আনতে হয়, হ্যাঁ, তো এই ধরনের অবজেক্ট বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফ্যাক্টিটিভ অবজেক্ট শব্দটা না জানলে তোমার কোনো সমস্যা নাই, না জানলে ক্ষতি নাই, যা জানলা এটা ফ্যাক্টিটিভ অবজেক্ট বলে। সো এরকম একটা বাক্য, উই ইলেক্টেড হিম মেয়র বা উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এরকম যদি হয়, সো আমরা যেটা করতে হবে কমপ্লিমেন্টটাকে জাস্ট তার সাথে সাথে বসা দিতে হবে। সো আমরা এখানে হিম হচ্ছে অবজেক্ট, সামনে নিয়ে আসলাম কি, যেহেতু এটা পাস্ট সিম্পল, ওয়াজ, হি ওয়াজ, সো হি ওয়াজ ইলেক্টেড, এই ভার্বের সাথে সাথে তুমি এই কমপ্লিমেন্টটা বসা দিতে হবে, হি ওয়াজ ইলেক্টেড মেয়র, ওকে, হি ওয়াজ ইলেক্টেড মেয়র বাই আস। সো এটা হচ্ছে আমাদের অবশ্যই অবজেক্ট কমপ্লিমেন্টটাকে ভার্বের সাথে সাথে বসা দিতে হবে। আচ্ছা, কগনেট অবজেক্ট জিনিসটা কি? কগনেট অবজেক্ট মানে হচ্ছে যে তোমার যেখানে আমাদের যে ভার্বটা তার যে তোমার হচ্ছে যে অবজেক্ট, সেটা হচ্ছে ও ভার্বটা থেকেই উদ্ভব হয়েছে, যাকে আমরা বলি সমধাতুজ কর্ম, বাংলা সমধাতুজ কর্ম বলি, মানে অবজেক্টটা সেটা ভার্বটা থেকে উদ্ভব ঘটছে। যেমন আমরা যদি বলি যে টু লিভ আ লাইফ, হ্যাঁ, সে হচ্ছে যে টু স্মাইল আই স্মাইল, টু লাফ এ লাফ, সে এক হাসি হাসলো, হ্যাঁ, সেই এক মৃত্যু সে বরণ করলো, হ্যাঁ, সে এক ঘুম ঘুমাইলো, সে এক স্বপ্ন সে দেখলো, হ্যাঁ, সে এক দৌড়ানি সে দৌড়ানি দিল, টু রান আর রেস, হ্যাঁ, টু ফাইট আ ফাইট। তাহলে আমাদের এখানে যে অবজেক্ট যেটা আসতেছে সেটা ভার্ব থেকে আসছে, অবজেক্টটা ভার্ব থেকেই আসছে, অবজেক্টটা ভার্ব থেকে আসছে, অবজেক্টটা ভার্ব থেকে আসছে, এগুলো বলে কগনেট অবজেক্ট বা সমধাতুজ কর্ম, বাংলাতে আমরা পড়ছিলাম। ওকে, সে একটা হাসি হাসলো, হ্যাঁ, সে একটা ঘুম ঘুমাইলো। তো আসলে এরকম যদি কগনেট অবজেক্ট থাকে, রুলস ডিফারেন্ট কিছু নাই, ইরানের যথারীতি আগের মতোই করব আমরা। আর রাইস আমাদের সামনে নিয়ে আসলাম, রেস, যেহেতু এটা হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, তার এখানে ওয়াজ আসবে, আর রেস ওয়াজ। তো রান রেন রান, আর রেস ওয়াজ রান বাই হিম। ওকে, সো এখানে আরেকটা জিনিস শিখে বললাম, পরীক্ষা আসতে পারে নিচের কোনটাতে কগনেট অবজেক্ট আছে, তাহলে আমরা সেই জিনিসটা শিখি, এগুলো সব কগনেট অবজেক্ট, হ্যাঁ, যা আছে এখানের মধ্যে এগুলো সবগুলা কগনেট অবজেক্ট। এখন আসো আমরা যদি বলি যে গ্রিন ম্যাঙ্গো টেস্ট সাওয়ার, যে গ্রিন ম্যাঙ্গো হচ্ছে ওটা খাইতে খুব টক। দ্য বুক রিডস ওয়েল, বইটা পড়তে খুব ভালো। রাইস সেলস চিপ, রাইস হচ্ছে এটা বিক্রি হয় খুব সস্তায়। আচ্ছা, এখন আমাকে বলো তো যে এই যে সেলের যে কাজটা, এই কাজটা যে ডুয়ার, রাইস কি নিজে নিজে করতে পারে? রাইস কি নিজে নিজে করতে পারে নাকি দোকানদার শপকিপার সেল করে? নিজে নিজে করতে পারে না, কিন্তু এরপরে তো এখানে প্যাসিভ তো ইউজ হয় নাই, প্যাসিভ ইউজ হয় নাই, তাহলে এগুলো বলা আধা প্যাসিভ, এগুলো বলা হয় আধা প্যাসিভ। অর্থ প্যাসিভ কি স্ট্রাকচার প্যাসিভ ভয়েসের হয় না, স্ট্রাকচার অ্যাক্টিভ ভয়েসের রয়ে গেছে, এগুলো বলা হয় আধা প্যাসিভ, মানে কোয়াসি প্যাসিভ। তাহলে কোয়াসি প্যাসিভ মানে কি, মিনিংটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, কিন্তু দো ইট ইজ এন অ্যাক্টিভ ভয়েস, স্ট্রাকচার কিন্তু অ্যাক্টিভ ভয়েস রয়ে গেছে, কিন্তু তার মিনিংটা কিন্তু প্যাসিভ। তো এগুলো বলা হয় কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ গুলোকে তুমি যদি ফুল প্যাসিভ করতে হয় তাহলে তোমাকে একটা আলাদা নিয়মকানুন মানতে হবে। দ্য পিল টেস্টস বিটার, পিল হচ্ছে খাইতে খুব তিতা, সো এখানে যেটা করতে হবে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? বলো তো টেস্ট, এখানে এটাকে আমরা আলাদা করে একটা ভার্ব বলছিলাম, কি ভার্ব এটাকে, কি ভার্ব বলছিলাম এটাকে?
এগুলো কি ভার্ব বলছিলাম এগুলাকে? না জানলে ক্ষতি নাই, বাট জানলে তুমি জানলা কি, মানে তুমি একটু জানো আর কি, জানোয়ার। ওকে, স্টেটিভ ভার্ব, এটাকে লিঙ্কিং ভার্ব, রাইট, লিঙ্কিং ভার্ব, হ্যাঁ এগুলো বলছিলাম লিঙ্কিং ভার্ব। ওকে, সো তাইলে এখানের মধ্যে আমরা সাবজেক্ট যা দা পিল রয়ে যাবে, এখানের মধ্যে আমরা টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল, তাহলে আমি যার থেকে ইজ নিলাম, দা পিল ইজ, এবং এরপরে অ্যাডজেক্টিভে বসে যাবে দা পিল ইজ বিটার। এখন তুমি টেস্টারে প্যাসিভ বানাও, দা পিল ইজ বিটার কখন? ওয়েন ইট ইজ টেস্টেড। দা পিল ইজ বিটার ওয়েন ইট ইজ টেস্টেড। তাহলে আমরা বলতে পারবো রাইস ইজ চিপ ওয়েন ইট ইজ সোল্ড, আয়রন ইজ হার্ড ওয়েন ইট ইজ ফেল্ট, ওকে, দ্য রেড রোজ ইজ সুইট, ওকে, এটা কি হবে? দ্য রেড রোজ সিম সুইট, দ্য রেড রোজ ইজ সুইট, এটা বুঝতে পারতেছি না কি হবে। আচ্ছা, এটা পরে দেখতে হবে। সিমের কোনো ইয়ে আছে পাস্ট পার্টিসিপল? সুইট when it is seemed, the red rose is sweet when it is seemed, স্ট্রাকচার যেরকমই হয়, কিন্তু when it is seemed এটা তো হচ্ছে যে মানে একটু ব্যাকআপ লাগতেছে, দেখতে হবে এটা। the red rose is sweet when it is seemed, না এটা একটু ব্যাকআপ লাগতেছে। it is seemed that the red rose is sweet, এরকম হয় না, এরকম সুন্দর হয়, হ্যাঁ। it it is seemed that the red rose is sweet, বা seen, এটা আমরা হ্যাঁ ভাবার্থ অনুযায়ী আমরা হচ্ছে যে তোমার প্যাসিভ করতে পারি। It seems that the red rose is sweet, না তাকে তলটা এটা অ্যাক্টিভ ভয়েস হবে, it seems to active voice, it seems that active voice, it is the red rose which is seemed sweet, হ্যাঁ এটা খুব সুন্দর, it is the red rose which is seemed sweet, হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে, রাইট, কেয়ার বাক্যটা সুন্দর হয়েছে, হ্যাঁ এটা আমরা নিলাম। সো it is the red rose which is seemed sweet, এটা it seemed to be sweet, হ্যাঁ এটা হইতে পারে, it seemed to be sweet, এটা হইতে পারে, রাইট, এটা হইতে পারে। নাফিসার ইটস সিম টু বি সুইট, এটা হতে পারে। ওকে, আমরা এখানে প্রায়োগিক দিকটা খেয়াল রাখতে হবে, অর্থটা আমি আমার একটা বাক্য লিখলাম, উদ্ভট একটা অর্থ, এটা দ্বারা আসলে কিছু বোঝায় না, উদ্ভট হলে তো হবে না। ভাষার আলটিমেট গোলটা হচ্ছে কমিউনিকেশন মেনটেন করা। তো আই স হিম রিডিং আ বুক, কি হবে? আচ্ছা আমাকে বলো তো, যে এখানে রিডিংটা, এটা আমাদের এটা কি, কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, এটা কি? আই স হিম রিডিং আ বুক, জিরান, এটা কি পার্টিসিপল, এটা কি? আই স হিম রিডিং আ বুক, এটা অ্যাডজেক্টিভ, রাইট, অ্যাডজেক্টিভ যেহেতু সে হলো পার্টিসিপল, রাইট, সে হলো পার্টিসিপল। সো তাহলে এটাকে আমরা কিভাবে করব? এই রিডিংটা কোনো চেঞ্জ হবে না, এটার কোনো চেঞ্জ নাই এটা। সো আমরা প্রথমে বুকের সামনে আনলাম, ওকে, সো না বুকের সামনে আনতে হবে না আমাদের এখানের মধ্যে আই স হিম, এই অংশটুকুকে আমরা প্যাসিভ করব, আই স হিমকে আমরা প্যাসিভ করব, হ্যাঁ আই স হিমকে প্যাসিভ করব। তাহলে আমরা হিমটা সামনে চলে আসলো, সো হি, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে হি ওয়াজ, স হয়ে যাবে সিন, হি ওয়াজ সিন। এখন আসো বাকি অংশটা, হি ওয়াজ সিন, এখন কেমনে সিন হয়েছে? হি ওয়াজ সিন কেমনে? হি ওয়াজ সিন, হি ওয়াজ সিন রিডিং আ বুক, তারা একটা বই পড়া অবস্থা দেখা গেছে, হি ওয়াজ সিন রিডিং আ বুক। এখন হ্যাঁ বাই মি লাগাইতে পারো, হি ওয়াজ সিন রিডিং আ বুক বাই মি। নিলয় বলছে হি ওয়াজ সিন টু বি, না টু বি রিডিং হবে না নিলয়, হি ওয়াজ সিন বাই মি রিডিং আ বুক, হ্যাঁ এটা হতে পারে। তবে এখানের মধ্যে একটু মডিফায়ারের প্রবলেম আছে, হি ওয়াজ সিন বাই মি রিডিং আ বুক হইতে পারে স্ট্রাকচার, কিন্তু বাই মিটা পরে রাখলে আমাদের হচ্ছে যে সুন্দর হবে। এই জন্য বুঝতে পারবা ড্যাংলিং মডিফায়ার যখন আমরা পড়বো তখন আমরা বুঝবো যে মডিফায়ার অবস্থান কোথায় বসাতে হয়। সিন রিডিং আ বুক বাই মি, ওকে। দে মেড হিম টেল এভরিথিং, ওরে র্যাপ, ওরে হচ্ছে যে তোমার ডিম দিচ্ছে, ডিম দেওয়ার পরে আমরা এগুলো পজিটিভ ভার্বের মধ্যে পড়বো। দে মেড হিম টেল, তারে সবকিছু বলাইলো, তারা সবকিছু বলাইলো, দে মেড হিম টেল এভরিথিং, এগুলো পজিটিভ ভার্বের মধ্যে আমরা পড়বো। দে মেড দ্বারা কিভাবে আমরা পজিটিভ করি, হ্যাঁ আমরা পড়বো। দে মেড হিম টেল এভরিথিং, তাকে সবকিছু বলাইছে, র্যাবের দোষ আর কি ওরে। তো মনে রাখতে হবে, আমরা যদি তোমার হচ্ছে যে এরকম পজিটিভ ভার্ব দিয়ে আমরা যদি
তোমার অ্যাক্টিভ ভার্ব যদি থাকে দে মেড হিম টেল এভরিথিং, বা এরকম মেড, আর কিছু ভার্ব আছে তোমার হিয়ার, সিন, সি, ফিল, অনেকগুলো ভার্ব আছে। তো যাদেরকে আমরা প্যাসিভ করার সময়, তাহলে দেখো আমরা এটা বানাই। প্রথমে আমরা দেখি যে এই অংশটুকু, সো দে মেড হিম, ওকে। এর টেলটা আমার এখানের মধ্যে, এটাকে আমরা দেখি, এটাকে আমরা কোনো চেঞ্জ করবো না। এটা কি করব, দেখি আমরা এই অংশটুকু প্যাসিভ করি আগে, দে মেড হিম। সো হি ওয়াজ মেড, এটা আমরা করে ফেলছি, হি ওয়াজ মেড। এখন হি ওয়াজ মেড কি, হি ওয়াজ মেড কি, সো এখানে একটা টু লাগাবো, হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং, হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং। তার হাতে সবকিছু বলানো হয়েছিল, তার হাতে তাদের সবাইকে সবকিছু বলানো হয়েছিল, হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং। তাহলে আমরা মনে রাখবো যে এরকম তোমার হচ্ছে যে মেড, হিয়ার, ফিল, অনেকগুলো ভার্ব আছে যেগুলো এরকম এরকম এই ফরম্যাটে থাকলে এদেরকে আমরা পরের যে ভার্বটা থাকবে তার আগে একটা টু লাগাইতে হবে, হি ওয়াজ মেড টু টেল দেম এভরিথিং। তো এখন আসো, আমাদের হচ্ছে যে নাফিসাকে একটা ছেলে পাম দিতেছিল, নাফিসা বলতেছিল আমাকে পাম দিও না, প্লিজ ডু নট ফ্লার্ট। তো এখন এটাকে প্যাসিভ করে ফেলি আমরা সবাই, প্লিজ ডু নট ফ্লার্ট। এখন সেই ছেলেটা সরাসরি বলতে পারতেছে না এই ফ্লার্ট করিস না, এটা সরাসরি বলতে পারতেছে না, সে কেমনে বলবে? ভদ্রভাবে বলবে যে এ পাম দিস না, পাম দিস না। এখন এটাকে সে ভদ্রভাবে বলতে চাচ্ছে, রাইট? সে বলবে তোমাকে অনুরোধ করা হচ্ছে পাম না দিতে। তো তবে এখানে ফ্লার্টের মধ্যে তুমি আবার ফার্ট হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে, ফার্ট আবার হবে না। ফার্ট মানে হচ্ছে যে বায়ু নির্গত করা, সেটা আবার একটু বেশি খারাপ হয়ে যাবে আর কি। সো ইউ আর রিকোয়েস্টেড, কেন ইউ রিকোয়েস্টেড? কারণ প্লিজ, প্লিজ ডু নট ফ্লার্ট। প্লিজ থাকলে আমরা ইউ আর রিকোয়েস্টেড ইউজ করব, তোমাকে পামনা দিতে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড, তারপরে নট টু ফ্লার্ট, তোমাকে অনুরোধ করা হচ্ছে পামনা দিতে, ওকে। আমরা বুঝলাম যে প্লিজ থাকলে হ্যাঁ অনেক ভালো, আমরা হচ্ছে যে ইউ আর রিকোয়েস্টেড ইউজ করবো। যাই তুমি পাম দাওনি কাউকে, যখন মানে লাগবে, প্রয়োজন হবে তখন তুমি পাম দিবা। প্রয়োজন হলে, এখন ধরো তুমি যদি কারো দেখো কে সুন্দর নোট টোট করতেছে, ওরে পাম দিবা, তুমি অনেক ভালো, তো উনি সুন্দর, তুমি এত সুন্দর কিভাবে নোট করো, আমি তো এরকম পারি না, তুমি আসলে একটা জিনিস এলে বলে তোমার নোট খাতার ছবিগুলো আমাকে একটু দাও, পিডিএফ করে নেই, তাহলে তুমি নোট খাতাটা নিয়ে নিবার কাছ থেকে। এমন ভাবে দেওয়া যাবে না যে ও বুঝে যায় আবার। সো চলো, হ্যাঁ সাবধানে দিতে হবে আজগুলোকে। লর্ড নিউ হোয়াট দ্য কস্ট, আমাদের সৃষ্টিকর্তা জানে তোমার হচ্ছে যে, বা লর্ড নিউ হোয়াট দ্য কস্ট, এটাকে আমরা প্যাসিভ করতে হবে। এই লর্ড তো সৃষ্টিকর্তা না, আসলে মনিব, মনিব মানে ওদের যে মালিক, মালিকে জানে যে তারা কত কষ্ট করছিল, মালিক জানে। এরকম হোয়াট দ্য কস্ট, আগে বলো আমার এইটা, এটা কি আমরা কি বলবো, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি বলবো আগে সেটা বলো আমাকে। এটা নাউন ক্লজ, হ্যাঁ। এরকম নাউন ক্লজ থাকলে তার মানে এটা পুরোটাই একটা অবজেক্ট, এটা পুরোটা অবজেক্ট, নাউন ক্লজ, তাহলে পুরোটাকে সামনে নিয়ে আসবো, ওকে, তাহলে পুরোটা সামনে নিয়ে আসবো। সো হোয়াট দ্য কস্ট পুরোটা সামনে আসবে, তো হোয়াট দে কস্ট। তো যেহেতু দেখলাম এখানের মধ্যে এটা হচ্ছে পাস্ট সিম্পল, তাহলে এখানে একটা ওয়াজ আসবে, হোয়াট দে কস্ট ওয়াজ, তারপরে নোন। আমরা জানি নো ভার্বের পরে বাই না আসে, টু আসে, টু লর্ড, ওকে। সো হোয়াট দে কস্ট ওয়াজ নোন টু লর্ড। তো হি ওয়ান্টস মি টু ডু দ্য ওয়ার্ক, সে চাই আমি কাজটা করি, আমার দ্বারা কাজটা করাতে চাই। তো আসো, এরকম যদি কেউ কিছু চাই আমার দ্বারা একটা কাজ করাইতে, এরকম ভার্ব যদি থাকে তোমার যেখানের মধ্যে আমরা ইনফিনিটিভ ইউজ করি, এরকম ইনফিনিটিভ ফরম্যাটে যদি কোনো কিছু থাকে আমাদের, তখন আমরা ইনফিনিটিভ অংশটুকুকেই আমরা প্যাসিভ করে দিব, ওকে। বাকিটুকু আমাদের আর কিছু করব না। স্যার হোয়াট দ্য কস্ট ওয়াজ, না প্লুরাল না, সিঙ্গুলার, হোয়াট দ্য কস্ট ওয়াজ। সো আমরা এখানের মধ্যে এই যে ইনফিনিটিভ অংশটুকু প্যাসিভ করতে হবে, তাহলে হি ওয়ান্টস মি, এই অংশটুকু আমরা আসলে
আমরা প্যাসিভ করতে পারবো না, তাহলে আমরা এই টু ডু দিয়ে প্যাসিভ করবো। হি ওয়ান্টস, এটা আমাদের পরে রাখবো। হি ওয়ান্টস দি ওয়ার্কের সামনে আনি, তাহলে দি ওয়ার্কের সামনে আনলাম, দি হি ওয়ান্টস দি ওয়ার্ক। তাহলে আমরা ইনফিনিটিভ অংশকে প্যাসিভ করার জন্য টুর পরে একটা বি লাগা দিব, টু বি ডান। তাহলে হি ওয়ান্টস দ্য ওয়ার্ক টু বি ডান। এখন তুমি মিটাকে নিতে পারো, বাই মি, বাই মি। সো মূল কথাটা হলো আমরা এই যে টু ডু কে আমরা প্যাসিভ করব, কিন্তু আগেরটা অংশে প্যাসিভ করব না। তবে সব ভার্বের ক্ষেত্রে না, আমরা কিছু ভার্ব আছে লাভ, ডিজায়ার, উইশ, লাইক, ওয়ান্ট, এরকম কিছু ভার্ব আছে। আমরা শেষ দিকে চলে আসছি। তুমি আমার চিনো, তো এটাকে প্যাসিভ করে ফেলো। সবাই কমেন্টে লিখে বলো, ডু ইউ নো মি? Am I known to you? Right. So এটা হচ্ছে যে আমরা বুঝলাম এটা একটা প্রশ্নবোধক বাক্য। তারপর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে। তাহলে এখানের মধ্যে আমাদের মিটাকে সামনে নিয়ে আসলে আই হয়ে যাবে, আই হয়ে গেল। তারপর আমাদের প্রেজেন্ট সিম্পল এম হয়ে গেল, আই এম নোন টু ইউ। যেহেতু প্রশ্নবোধক তাহলে এটাকে সামনে নিয়ে আসলাম, এম আই নোন টু ইউ। ওকে, লাস্ট ওয়ান, ইট ইজ ইম্পসিবল টু ডু দিস। তাহলে বলছিলাম যে তোমার ইনফিনিটিভ থাকলে কিভাবে প্যাসিভ করতে হয়। ইনফিনিটিভ থাকলে কেমনে প্যাসিভ করতে হয়? সো ইট ইজ ইম্পসিবল, এগুলো কোনো চেঞ্জ হবে না। ইট ইজ ইম্পসিবল, এটাই প্যাসিভ করব। ইট ইজ ইম্পসিবল টু বি ডান। ওকে, আমার লেখা বাস্তব আসলে তো খারাপ না, আমি আসলে ইচ্ছা করে আমি লিখি যাতে তোমরা বুঝতে পারো আমি যে ডাক্তার, যাতে করে বুঝতে পারো। হ্যাঁ, এবং তোমাদের গার্ডিয়ানরা যদি দেখে কে পড়াচ্ছে বুঝতে পারো যে ও ডাক্তার না, হাতের লেখা দেখে বুঝে যাবে এটা ডাক্তার যে, এই জন্য লিখি আর কি। হ্যাঁ, ওকে। সো লাস্ট ওয়ান, who planted this tree here? Who planted this tree here? এগুলো সবগুলো আমাদের এক্সপিসিএস এর কোশ্চেন। সো বাই হুম লিখে বলো সবাই কমেন্টে, বাই হুম। তাসনিমা ঠাকুর দেখায় আসছো, আচ্ছা লেখা বুঝো নাই, খুবই দুঃখজনক। সো এটা লিখে ফেলি সবাই কমেন্টে, বাই হুম দিস ট্রি ইজ প্লান্টেড হবে, জাহিদ, ওয়াজ প্লান্টেড, রাইট। বাই হুম দিস ট্রি ওয়াজ প্লান্টেড হিয়ার, রাইট। সো আমাদের এই পর্যন্তই। প্যাসিভ ভয়েস থেকে একটা কোশ্চেন আসবে, অবশ্যই একটা কোশ্চেন আসবে। সো আমরা এখানে কমন যে রুলস গুলো মানে আলোচনা করছি, এগুলো যদি তোমরা রিভিশন দিয়ে ফেলো ইনশাআল্লাহ তুমি এখানে 1 নাম্বার পাবা।